Okay, so today let us start the crisis 3 called the Compton effect. Okay, আমরা কি করছিলাম, আমরা ক্লাসিক্যাল ফিজিক্সে 19th সেঞ্চুরি শেষ দিক থেকে শুরু করে 20th সেঞ্চুরি শুরু পর্যন্ত ক্লাসিক্যাল ফিজিক্সের ফিল্ডে যে সমস্ত ক্রাইসিসগুলো অ্যাপিয়ার করেছে সেই সমস্ত ক্রাইসিসগুলো সম্পর্কে আমরা পড়াশোনা করছিলাম এবং সেই সমস্ত ক্রাইসিসগুলো কিভাবে মডার্ন ফিজিক্সের যে ফিলোসফি, যে অ্যাপ্রোচ, সেটা দিয়ে কিভাবে অ্যাকচুয়ালি ক্রাইসিসগুলো রিজলভ হচ্ছিল আমরা দেখছিলাম। ওকে ফাইন, তাহলে আমরা অলরেডি দুটো ক্রাইসিস পড়ে ফেলেছি। একটা ক্রাইসিস ছিল হচ্ছে দ্য ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন কার্ভ অর দ্য স্পেকট্রাল ডিস্ট্রিবিউশন কার্ভ অফ ব্ল্যাক বডি রেডিয়েশন, ঠিক আছে। তারপরে যে ক্রাইসিসটা সেটা আমরা পড়েছি ফটো ইলেকট্রিক এফেক্ট, ঠিক আছে। ওকে, দ্য প্রথম ক্রাইসিসটা কোথায় জেনারেট করেছিল ইন দ্য ফিল্ড অফ ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স অ্যান্ড ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্স, ক্লিয়ার। সেকেন্ড ক্রাইসিসটা জেনারেট করেছিল ইন দ্য ফিল্ড অফ অপটিক্স, ক্লিয়ার। দুটোরই ক্লাসিক্যাল থিওরি কোনো উত্তর দিতে পারেনি, ফাইনালি মডার্ন ফিজিক্সের ফিলোসফি অর থিওরি সেটার উত্তর দিতে পেরেছে, ঠিক আছে। তার মডার্ন ফিজিক্সের ফিলোসফিটার জেনারেলাইজ ফর্ম কি, সেটা হচ্ছে দ্য ফোটন ক্যারেক্টার অর পার্টিকেল ক্যারেক্টার অফ ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি অর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ক্লিয়ার। অর্থাৎ ইএম রেডিয়েশন বা ইএম ওয়েভের যে একটা পার্টিকেল নেচার আছে, এই কনসেপ্টটাই ক্লাসিক্যাল ফিজিক্সের কোথাও ছিল না। মডার্ন ফিজিক্সে এই কনসেপ্টটার জন্ম এবং মডার্ন ফিজিক্সের এই ফিলোসফিটা দিয়েই আগের ক্রাইসিস দুটো রিজলভ হয়েছে। আজকে আমরা শুরু করব ক্রাইসিস 3, আমাদের থার্ড ক্রাইসিসটা, যেটা জেনারেট করেছিল ইন দ্য ফিল্ড অফ ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অফ ম্যাক্সওয়েল, ঠিক আছে। ম্যাক্সওয়েলের ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে একটা ক্রাইসিস জেনারেট করেছিল যেটাকে বলা হয় কম্পটন এফেক্ট, ঠিক আছে, আফটার দ্য নেম অফ A.H. কম্পটন, অ্যান আমেরিকান সায়েন্টিস্ট, ঠিক আছে। ওকে, কম্পটন এই এফেক্টটাকে অবজার্ভ করেছিলেন, এই ক্রাইসিসটাকে রিপোর্ট করেছিলেন এবং ফাইনালি মডার্ন ফিজিক্সের যে অ্যাপ্রোচ, দ্যাট ইজ পার্টিকেল নেচার অফ রেডিয়েশন, সেটা দিয়ে উনি নিজেই এই ক্রাইসিসটাকে রিজলভ করেছিলেন, ক্লিয়ার। ওকে ওকে, তাহলে আজকে আমরা এই ক্রাইসিসটা নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে। বাট ফার্স্ট অফ অল এইটা বোঝবার আগে, ক্রাইসিসটা বোঝবার আগে একটা ছোট্ট কথা বলে নিই, সেটা হচ্ছে স্ক্যাটারিং অফ ইএম ওয়েভ। এই কনসেপ্টটা একটু বলে নিই, স্ক্যাটারিং অফ ইএম ওয়েভ, ঠিক আছে। স্ক্যাটারিং অফ ইএম ওয়েভ এই শব্দটা হয়তো তোর কাছে নতুন, স্ক্যাটারিং এই কনসেপ্টটা, এই ওয়ার্ডটা হয়তো তোর কাছে নতুন, বাট তোরা অলরেডি এই জিনিসটা সম্পর্কে একবার পড়াশোনা করে ফেলেছিস ব্ল্যাক বডি রেডিয়েশনের অরিজিনটা বোঝবার সময়। এনিওয়ে, আমরা আবার সেটাকে একবার রিপিট করব, ঠিক আছে। স্ক্যাটারিং কথাটার অর্থ কি? হোয়াট ডু ইউ মিন বাই স্ক্যাটারিং? স্ক্যাটারিং মানে হচ্ছে, স্ক্যাটারিং ইজ আ প্রসেস বাই হুইচ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ interacts with matter on atomic level, ঠিক আছে, ক্লিয়ার। একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ম্যাটারের সাথে ইন্টারঅ্যাক্ট করে অ্যাটমিক লেভেলে যে প্রসেসে, তাকে স্ক্যাটারিং বলে, ঠিক আছে। এবার স্ক্যাটারিং কেন কথাটা বলে এক্ষুনি তোরা বুঝতে পারবি এবং ভিজুয়ালাইজ করতে পারবি ইন ডিটেল। দেখ, আমি যদি সোজা বাংলায় বলি তাহলে স্ক্যাটারিং কথাটা মানে তোর সামনে কি বোঝায়? স্ক্যাটার করে যাওয়া মানে ছড়িয়ে যাওয়া না, ঠিক আছে। আমরা বলি না যে স্ক্যাটার করে গেল, স্ক্যাটার করে যাওয়া মানে কি? ছড়িয়ে যাওয়া, ঠিক আছে। এবার এই ছড়িয়ে যাওয়া, এই স্ক্যাটার করে যাওয়া মানেটা এখানে কি, ভালো করে বোঝবার চেষ্টা করবো, ঠিক আছে। ধর একটা ইনসিডেন্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে, একটা ইনসিডেন্ট ওয়েভ একটা ম্যাটারের ওপর এসে পড়লো, ঠিক আছে। এখানে ধর একটা ম্যাটার আছে, সেই ম্যাটারের ওপর এসে পড়লো, ঠিক আছে, ম্যাটারের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, তুই চিন্তা করে দেখ, ম্যাটার কি, মেটেরিয়াল কি, ইজ মেড অফ অ্যাটমস, রাইট, ঠিক আছে। তাহলে এখানে কি করবে, ইনসিডেন্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা এসে কার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে? একটা অ্যাটমের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে, রাইট।
ঠিক আছে? এবার তুই চিন্তা করে দেখ একটা অ্যাটমের মধ্যে কে রয়েছে, একটা অ্যাটমের মধ্যে রয়েছে নিউক্লিয়াস, ইলেকট্রন, ঠিক আছে? এই হ্যাঁ একদম, মানে নিউক্লিয়াস আর ইলেকট্রন এরা দুজনেই চার্জ পার্টিকেল, ঠিক আছে? ক্লিয়ার? চার্জ পার্টিকেল অলওয়েজ ফিল ইন্টারঅ্যাকশন ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন ফোর্স ইন দ্য প্রেজেন্স অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? ক্লিয়ার? এবার এই যে ইনসিডেন্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা, তার সঙ্গে কি একটা অ্যাসোসিয়েটেড অল্টারনেটিং ইলেকট্রিক ফিল্ড আছে না? একটা টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুটোই থাকে না একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সঙ্গে অ্যাসোসিয়েটেড, ঠিক আছে? তাহলে একটা ইনসিডেন্ট ইএম ওয়েভ এসে যদি এই অ্যাটমটার উপর পড়ে, ইনসিডেন্ট হয়, সঙ্গে সঙ্গে কি হবে, এর সঙ্গে অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক ফিল্ডটার জন্য কি করতে শুরু করবে, এই নিউক্লিয়াস আর ইলেকট্রন, এই অ্যাটমের মধ্যে থাকা নিউক্লিয়াস আর ইলেকট্রন তারা দুজনেই ফোর্স ফিল করবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ঠিক আছে? এবার সেই ফোর্সটা শুধুমাত্র একটা কনস্ট্যান্ট ফোর্স হবে না, সেই ফোর্সটা হবে একটা টাইম ভ্যারিং হারমোনিক ফোর্স, ঠিক আছে? কেন? তার কারণ এই ইএম ওয়েভের সঙ্গে অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক ফিল্ডটাও কি আমরা জানি একটা ইলেকট্রিক ফিল্ড ওয়েভ, মানে একটা টাইম ভ্যারিং অল্টারনেটিং অসিলেটরি ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? তাহলে সেই ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে এর ভেতরে থাকা নিউক্লিয়াস, পজিটিভলি চার্জ নিউক্লিয়াস আর নেগেটিভলি চার্জ ইলেকট্রন তারা দুজনেই কি করবে, অসিলেট করতে শুরু করবে, ঠিক আছে? ওকে, সো দা nucleus and electrons actually execute a force oscillation under the nucleus and the electrons execute a force oscillation under the influence of the time varying electric field associated with the incident EM wave, ঠিক আছে? ক্লিয়ার? এইবারে আমরা সঙ্গে সঙ্গে কি জানি, যখনই নিউক্লিয়াস আর ইলেকট্রন গুলো অসিলেট করতে শুরু করবে, সঙ্গে সঙ্গে একটা অসিলেটরি ডাইপোল তৈরি হবে, রাইট? একটা অসিলেটিং ইলেকট্রিক ডাইপোল জেনারেটেড হবে, রাইট, অন দ্য অ্যাটমিক লেভেল, ঠিক আছে? যাকে আমরা সেই ফার্স্ট ক্রাইসিসটা পড়বার সময় বলেছিলাম অ্যাটমিক অসিলেটর, ঠিক আছে? ক্লিয়ার? এরপরে দেখিয়েছিলেন হাইনরিচ হার্টজ যে একটা অসিলেটিং ইলেকট্রিক ডাইপোল থেকে কি তৈরি হয়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয়, লাইট জেনারেট করেছিলেন, রাইট? ক্লিয়ার? তাহলে এখানে যে এই ইনসিডেন্ট ওয়েভটা পড়ার পরে এখানে যে অসিলেটরি ইলেকট্রিক ডাইপোলটা তৈরি হবে, সে কি তৈরি করবে, নতুন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস তৈরি করবে, ক্লিয়ার? সেই ওয়েভসটা কি হবে, ইট উইল emit the electromagnetic waves in space, ঠিক আছে? তার মানে এখানে ইনসিডেন্ট ইএম ওয়েভটা পড়লো, এখানে একটা অসিলেটিং ইলেকট্রিক ডাইপোল তৈরি হলো, সেই অসিলেটিং ইলেকট্রিক ডাইপোল বা যাকে বলবো অ্যাটমিক অসিলেটর, সেই অ্যাটমিক অসিলেটরটা কি করবে, নতুন নিউ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস জেনারেট করবে, and they will be propagated into space, বোঝা গেল? ওকে, this entire process is called scattering, ক্লিয়ার? কেন বলা হয়, তুই চিন্তা করে দেখ, তুই এই জিনিসটাকে যদি এনার্জি টার্মসে ভাবিস তাহলে কি বলতে পারিস, একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অ্যাকচুয়ালি কি ক্যারি করে, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ক্যারি করে। তার মানে ইনসিডেন্ট ওয়েভটার সঙ্গে কি আসছে, একটা ইএম এনার্জি আসছে ক্যারি হয়ে, রাইট? সেই এনার্জিটা কি করছে, এই ম্যাটারের মধ্যে থাকা এই যে অ্যাটমটা সেই এনার্জিটাকে অ্যাবজর্ব করছে এবং তারপরে সেই এনার্জিটাকে স্পেসে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, রাইট? তার মানে তুই অ্যাজ এ হোল এর ভেতরের মেকানিজমটা না বুঝেও তুই এটা কি বলতে পারিস যে একটা ইনসিডেন্ট ইএম ওয়েভ এলো, সেটা বিং স্ক্যাটার্ড বাই দ্য অ্যাটম প্রেজেন্ট উইদিন দ্য ম্যাটার অর মেটেরিয়াল, তাই না? এই ইনসিডেন্ট ওয়েভটা দেখতো, ভিজুয়ালাইজেশনটা এরকম কিনা একটু বুঝে দেখতো সমদীপ, এটা দেখ যে ইনসিডেন্ট ইএম ওয়েভটা এলো, সে অ্যাকচুয়ালি দিস ইনসিডেন্ট ইএম ওয়েভ ইজ বিং স্ক্যাটার্ড বাই দ্য অ্যাটম প্রেজেন্ট ইন দ্য ম্যাটার, তাই না? এ এসে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে না, এই অ্যাটমটা দিয়ে দেখে এরকম মনে হচ্ছে না,
তাই জন্য এই প্রসেসটার নাম হচ্ছে স্ক্যাটারিং। বোঝা গেল? ক্লিয়ার? ওকে, তার মানে স্ক্যাটারিং ইজ নাথিং বাট আ প্রসেস in which the electromagnetic wave interacts with matter on atomic level। ঠিক আছে, তার মানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আসে, সেই এনার্জিটা অ্যাবজর্ব করে ম্যাটার অন অ্যাটমিক লেভেল, মানে একটা অ্যাটম অ্যাবজর্ব করে, তারপর সেই অ্যাটমের মধ্যে একটা অসিলেটিং ইলেকট্রিক ডাইপোল তৈরি হয়, সেই অসিলেটিং ইলেকট্রিক ডাইপোলটা নতুন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ স্পেসের মধ্যে চারিদিকে কি করে, জেনারেট করে। ক্লিয়ার? এই পুরো ঘটনাটা দেখে আমার মনে হয় ইনসিডেন্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা ওই ম্যাটারের মধ্যে থাকা অ্যাটম দিয়ে চারিদিকে স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাই এই প্রসেস অফ ইন্টারঅ্যাকশন বিটুইন ইএম ওয়েভ অ্যান্ড ম্যাটার, অ্যাটমস অফ ম্যাটার, এই ঘটনাকে বলা হয় স্ক্যাটারিং অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বাই দ্য অ্যাটমস প্রেজেন্ট ইন দ্য মেটেরিয়াল মিডিয়াম। বোঝা গেল? ক্লিয়ার? ওকে, এটা আমাদের জেনে রাখা খুব দরকার যে স্ক্যাটারিং ইজ আ ভেরি বেসিক মেকানিজম। Scattering is nothing but the microscopic manifestation of reflection and refraction that we encounter in our everyday life। মানে এই স্ক্যাটারিং, এই যে জিনিসটা, এই মেকানিজমটা হচ্ছে অ্যাটমিক লেভেলে। ঠিক আছে, ক্লিয়ার? এইটারই ম্যাক্রোস্কোপিক ম্যানিফেস্টেশন আমরা দেখতে পাই রিফ্লেকশন অফ লাইট, রিফ্র্যাকশন অফ লাইট সব ক্ষেত্রে। ঠিক আছে, মানে এই যে রিফ্লেকশন রিফ্র্যাকশন ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে দেখতে পাচ্ছি, অন দ্য অ্যাটমিক লেভেল এর বেসিক মেকানিজমটা হচ্ছে স্ক্যাটারিং। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে স্ক্যাটারিং অফ ইএম ওয়েভস এর কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? বললাম তো, ভিডিও দেখে লিখে নেবে। ঠিক আছে, বল। ওখানে তো ডাইপোল আছে, হ্যাঁ, যেটা আমার ইনসিডেন্ট ইএম ওয়েভটা আছে, ওখানে তো উনি বলছে ইলেকট্রিক ফিল্ডের জন্য অসিলেট করছে। তো এখানে তো আমার ম্যাগনেটিক ফিল্ডও আছে, ম্যাগনেটিক ফিল্ডও আছে, ম্যাগনেটিক অসিলেট ফিল্ড ওটা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড কোয়েশ্চেন, আ ভেরি ভ্যালিড কোয়েশ্চেন হিয়ার। সেটা হচ্ছে যখনই অসিলেটিং ইলেকট্রিক ডাইপোলের মধ্যে চার্জ পার্টিকেল গুলো অসিলেট করবে, মানে একটা চার্জ নিউক্লিয়াস, একটা পজিটিভলি চার্জ নিউক্লিয়াস, নেগেটিভলি চার্জ ইলেকট্রন তারা অসিলেট করবে, তখনই তাদের ভেলোসিটি আছে। যদি তাদের ভেলোসিটি থাকে তাহলে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে চার্জ পার্টিকেলের ভেলোসিটি থাকলে লরেন্জ ফোর্স অ্যাক্ট করবে ওদের ওপর। ওই স্যার, তুমি তো একবারের জন্য লরেন্জ ফোর্সের কথা বললে না, কারণ ম্যাগনেটিক ফিল্ড তো সত্যি সত্যি অ্যাসোসিয়েটেড আছে উইথ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইনসিডেন্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সঙ্গে ম্যাগনেটিক একটা টাইম ভ্যারিং অসিলেটরি ম্যাগনেটিক ফিল্ড অ্যাসোসিয়েটেড আছে। তাহলে সেই ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ম্যাগনেটিক ফিল্ড, এই অ্যাটমের মধ্যে থাকা চার্জ পার্টিকেল গুলো যদি মুভ করে ভি ভেলোসিটিতে, তাহলে অবভিয়াসলি তারা কি করবে, তারা লরেন্জ ফোর্স কি করবে, লরেন্জ ফোর্স এক্সপেরিয়েন্স করবে। ওকে, বিকজ দিস চার্জ পার্টিকেল আর অসিলেটিং, দে হ্যাভ ভেলোসিটি, they will experience Lorentz force. Exactly, they will experience a Lorentz force, but actually I am ignoring the effect of the Lorentz force because I am thinking of this concept in the non-relativistic limit। মানে আমরা ধরে নিচ্ছি যে এই পার্টিকেল, চার্জ পার্টিকেল গুলোর ভেলোসিটি খুব কম। ওকে, the velocity of oscillation or the angular frequency of oscillation, whatever you say, is very very less। ঠিক আছে, আমরা এটা ধরে নিচ্ছি। ঠিক আছে, এই কন্ডিশনের জন্য যদি ভেলোসিটি খুব কম হয় তাহলে কি ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ওর এফেক্টটা, ম্যাগনেটিক ফিল্ড ওকে ইনফ্লুয়েন্স করতে পারবে না। তার অর্থ হচ্ছে কোনো সাবস্ট্যান্সিয়াল লরেন্জ ফোর্স কখনো চার্জ পার্টিকেল গুলোর উপর পড়বে না। ক্লিয়ার? ওকে, আমরা ওটাকে নেগলেক্ট করছি, বাট দেয়ার উইল বি আ লরেন্জ ফোর্স এফেক্ট। ঠিক আছে, খুব ভালো কোয়েশ্চেন করেছি সেটা। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, আচ্ছা, এবার বলছি যে স্ক্যাটারিং অফ ইএম ওয়েভস আমরা শিখলাম। এরপরে একটা ইনফরমেটিভ কথা, তোদের একেবারেই আউট অফ স্কোপ, তাই জন্য আমি জিনিসটা তোকে বোঝাতে পারবো না।
পরবর্তী সময় কোনো সময় হয়তো বুঝিয়ে দিতে পারবো যদি তোরা জিজ্ঞাসা করিস। সেটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট কথা, ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অফ ম্যাক্সওয়েল, ম্যাক্সওয়েলের ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি থেকে এটা দেখানো যায়, we can show from the classical electromagnetic theory of Maxwell that the scattered waves have the same frequency as that of the incident wave. ঠিক আছে, দেখ আমরা সব সময় আমাদের যে তোর কি বলে ডেইলি লাইফ এক্সপেরিয়েন্স থেকেই সেটা দেখতে পাই। আমি কি বললাম, লাইটের রিফ্লেকশন রিফ্র্যাকশন সবকিছুই হচ্ছে স্ক্যাটারিং এর একটা ম্যাক্রোস্কোপিক ম্যানিফেস্টেশন। ঠিক আছে, ক্লিয়ার? তুই আমার একটা কথা বলতো, তুই ছোটবেলা থেকে পড়ে এসেছিস যে একটা রেড লাইট যদি ইনসিডেন্ট হয় একটা গ্লাস প্লেটের ওপর, তাহলে রিফ্লেক্ট করে কি ব্লু লাইট যায়? না, অবভিয়াসলি রেড লাইটই যায়। ক্লিয়ার? তার মানে আমার ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি আর রিফ্লেক্টেড লাইটের ফ্রিকোয়েন্সি সেম থাকে। ক্লিয়ার? একই রকম ভাবে আমার যদি একটা রেড লাইট পড়ে, রিফ্র্যাক্টেড হয়ে একটা রেড লাইটই বেরোয়, ব্লু লাইট বা গ্রিন লাইট বেরোয় না, তার মানে রিফ্র্যাক্টেড ওয়েভেরও ফ্রিকোয়েন্সি কি সেম থাকে। ক্লিয়ার? এই আমি এখান থেকে তোকে বুঝিয়ে দিচ্ছি, আমরা এক্সপ্লিসিটলি প্রুভ করতে পারি ফ্রম ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি ক্লাসিক্যাল ফিজিক্সের ডোমেইনে থেকে আমরা এক্সপ্লিসিটলি প্রুভ করতে পারি যে স্ক্যাটার্ড ওয়েভের ফ্রিকোয়েন্সি ইনসিডেন্ট ওয়েভের ফ্রিকোয়েন্সির সঙ্গে সমান হয়। একদম ঠিক আছে, বোঝাতে পারলাম? ক্লিয়ার? ওকে, সো দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য স্ক্যাটার্ড ওয়েভ is same as that of incident wave. ঠিক আছে, ক্লিয়ার? ওকে, দেখ এটার যে আন্ডারলাইন ফিজিক্সটা সেটাও আমি তোকে বলে দিচ্ছি এক লাইনে। ক্লাস 11-এ তোরা ফোর্সড অসিলেশন পড়েছিলি এভরিওয়ান? ক্লাস 11-এ আমি তোদের ফোর্সড অসিলেশন পড়িয়েছিলাম অ্যাপার্ট ফ্রম অর্ণব, সবাইকে পড়িয়েছিলাম। দেখ সেখানে কি ছিল, ফোর্সড অসিলেশনের ক্ষেত্রে কি ছিল, আমাদের যে স্টেডি স্টেটে কি হতো, আমরা পার্টিকেলের ওপর কি দিয়েছিলাম, একটা হারমোনিক ফোর্স দিয়েছিলাম। এখানেও তো একই ব্যাপার, অ্যাটমের মধ্যে থাকা চার্জ পার্টিকেলের ওপরে কি একটা হারমোনিক ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাইড হচ্ছে, তার মানে কি এরা কি এক্সিকিউট করে, একটা ফোর্সড অসিলেশন। ঠিক আছে, এবার আমরা দেখেছিলাম পার্টিকেলটা যখন স্টেডি স্টেটে চলে যায়, মানে ওই ইনিশিয়াল যে ট্রানজিটরি জ্যাম্পড ভাইব্রেশনের পার্টটা যখন ডিকে আউট করে যায়, ডাই আউট করে যায়, তখন স্টেডি স্টেটে ফাইনালি কি অ্যাটেন্ড করে, ওই পার্টিকেলটা অসিলেট করতে থাকে উইথ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য গিভেন এক্সটার্নাল হারমোনিক ফোর্স। ঠিক আছে, তাহলে তুই চিন্তা কর স্টেডি স্টেট অ্যাটেন্ড করার পরে এর ভেতরে থাকা যে অ্যাটমিক অসিলেটরটা সেটা কোন ফ্রিকোয়েন্সিতে অসিলেট করবে, যে ফ্রিকোয়েন্সিতে এখান থেকে ইলেকট্রিক ফিল্ড পড়েছে সেই ফ্রিকোয়েন্সিতে টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ডের ফ্রিকোয়েন্সি নিয়েই কি ও অসিলেট করবে, কারণ অসিলেটরের ফ্রিকোয়েন্সি কি হয়ে যায়, ইনসিডেন্ট হারমোনিক ফোর্সের ফ্রিকোয়েন্সির সঙ্গে সমান। ঠিক আছে, এবার তুই বল অসিলেটরটা যে ফ্রিকোয়েন্সিতে অসিলেট করবে সেই ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভও জেনারেট করবে না? অসিলেট তুই চিন্তা করে দেখ, যে ফ্রিকোয়েন্সিতে অসিলেট করবে অ্যাটমিক অসিলেটরটা সেই ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভও জেনারেট করবে না? ক্লিয়ার? তাহলে তুই চিন্তা কর যে ফ্রিকোয়েন্সির ইনসিডেন্ট ওয়েভ পড়ছে সেই ফ্রিকোয়েন্সিতেই এ অসিলেট করছে ইন দ্য স্টেডি স্টেট, আর সেই ফ্রিকোয়েন্সির স্ক্যাটার্ড ওয়েভই কি করছে, ওই ইলেকট্রোম্যাগনেটিক স্ক্যাটার্ড ওয়েভও জেনারেট করছে। ক্লিয়ার? তাহলে স্ক্যাটার্ড ওয়েভ আর ইনসিডেন্ট ওয়েভের ফ্রিকোয়েন্সি সেম হচ্ছে কিনা? ক্লিয়ার? আন্ডারলাইন ফিজিক্সটা আমি তোকে বুঝিয়ে দিলাম। ক্লিয়ার? ওকে, এই ফোর্সড অসিলেশনের যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা শুধু সেটাই করা হয় ওই ম্যাক্সওয়েলের ইএম থিওরি ইউজ করে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, সো দ্য কনসেপ্ট ইজ ক্লিয়ার আপ টু দিস। ফাইন, নাও লেটস কাম টু দ্য ক্রাইসিস। ঠিক আছে, এবার আমরা ক্রাইসিসে আসি। ফাইন, A.H. Compton
1923 তে A.H. কম্পটন বলে একজন আমেরিকান সায়েন্টিস্ট একটা এক্সপেরিমেন্ট করছিলেন, ঠিক আছে? একটা খুব ডেলিকেট, একটা সিম্পল এক্সপেরিমেন্ট বাট উইথ আ ভেরি ডেলিকেট অ্যাপারেটাস, ঠিক আছে? উনি কি করছিলেন, উনি একটা প্যারাফিন ব্লক দিয়ে অ্যাকচুয়ালি এক্স-রে কে স্ক্যাটার করাছিলেন, ঠিক আছে? ক্লিয়ার? মানে এখান থেকে ধর এক্স-রে এসে পড়ছে, এখান থেকে এক্স-রে এসে পড়ছে, এভরিওয়ান সবাই বোর্ডের দিকে মনোযোগ দিয়ে, আর এখানে একটা প্যারাফিন ব্লক রয়েছে, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, প্যারাফিন একটা মেটেরিয়াল, হ্যাঁ ওই রকম একটা মেটেরিয়াল মোমের মতো, ঠিক আছে? ওকে, তাহলে কি করলেন উনি, একটা প্যারাফিন ব্লক দিয়ে এক্স-রে কে উনি কি করলেন, স্ক্যাটার করাচ্ছিলেন, ঠিক আছে? ক্লিয়ার? মানে এক্স-রে প্যারাফিন ব্লকের উপর পড়ে কি করবে, স্ক্যাটার করবে, ক্লিয়ার? কারণ প্যারাফিন ব্লকের মধ্যে যে অ্যাটমস গুলো আছে সেটা দিয়ে কি এক্স-রেটা স্ক্যাটার করবে। এক্স-রে কি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেটা স্ক্যাটার করবে। অলরেডি আমরা স্ক্যাটারিং অফ ইএমএফ শিখে ফেলেছি। তাহলে এক্স-রেটা কিভাবে প্যারাফিন ব্লক দিয়ে স্ক্যাটার করবে আমরা বুঝতে পেরেছি। তাহলে এক্স-রেটা কি করবে, প্যারাফিন ব্লক দিয়ে স্ক্যাটার করে চারিদিকে ছড়িয়ে যাবে, ক্লিয়ার? চারিদিকে ছড়িয়ে পড়বে, তাই তো? ক্লিয়ার? ওকে, এবার তুই বল ক্লাসিক্যাল ফিজিক্স আমাকে কি শিখিয়েছে, মানে ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অফ ম্যাক্সওয়েল আমাকে কি শিখিয়েছে? হ্যাঁ, কি 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 প্রবলেম বল ডাইপোল না থাকার? এর ভেতরে অ্যাটম আছে, বোঝা গেছে? ক্লিয়ার? কোনো চাপ নেই। আচ্ছা, এবার তুই বল তাহলে একটা ইনসিডেন্ট এক্স-রে প্যারাফিন ব্লক দিয়ে স্ক্যাটার করলো। এবার বল ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অফ ম্যাক্সওয়েল আমাকে কি শিখিয়েছে? এই যে স্ক্যাটার্ড ওয়েভের ফ্রিকোয়েন্সি আর এক্স-রে ফ্রিকোয়েন্সি সেম হবে, এটাই আমায় শিখিয়েছে। ক্লিয়ার? ওকে, A.H. কম্পটন রিপোর্ট করলেন যে উনি একটা সাইডে উনি এরকম বিভিন্ন রকম ভাবে কি বলে একটা ডিটেক্টর দিয়ে এই স্ক্যাটার্ড ওয়েভ গুলোর ফ্রিকোয়েন্সি মাপছিলেন, ক্লিয়ার? ইনসিডেন্ট ডিরেকশনের সঙ্গে 90 ডিগ্রিতে যে স্ক্যাটার্ড ওয়েভটা উনি পেলেন, সেই স্ক্যাটার্ড ওয়েভের একটা ফ্রিকোয়েন্সি মাপলেন উনি, ঠিক আছে? দেখলেন সেই স্ক্যাটার্ড ওয়েভের ফ্রিকোয়েন্সিটা ইনসিডেন্ট স্ক্যাটার্ড ওয়েভের ফ্রিকোয়েন্সির থেকে একটু কম, ক্লিয়ার? ওকে, মানে এই ওয়েভলেন্থের থেকে স্ক্যাটার্ড ওয়েভের ওয়েভলেন্থটা একটু বেশি, ওয়েভলেন্থ একটু বেশি, ফ্রিকোয়েন্সি একটু কম, ক্লিয়ার? বোঝা গেল? ওরা ইনভার্সলি প্রপোর্শনাল, বোঝা গেল? ক্লিয়ার? ওকে, A.H. কম্পটন এই এক্সপেরিমেন্টটা করলেন, করে কি এক্সপেক্ট করেছিলেন যে প্যারাফিন ব্লক দিয়ে এক্স-রে কে কি করলেন, স্ক্যাটার করলেন, তাহলে স্ক্যাটার্ড ওয়েভের ফ্রিকোয়েন্সিটা কি হওয়া উচিত, ইনসিডেন্ট ওয়েভের সঙ্গে এক্স-রে হওয়া উচিত, মানে সব ইনসিডেন্ট ওয়েভের সঙ্গে ইকুয়াল হওয়া উচিত। এবার উনি 90 ডিগ্রিতে একটা স্ক্যাটার্ড রেকে যখন ডিটেক্টরে ধরলেন, উনি দেখলেন তার ফ্রিকোয়েন্সিটা একটু কম, মানে ওয়েভলেন্থটা একটু বেশি। কি করে ওয়েভলেন্থ অল্টার করতে পারে? তার মানে it is a complete violation of the classical electromagnetic theory of Maxwell. এই অবজারভেশনের জায়গাতে এসেই ক্লাসিক্যাল ফিজিক্স ফেল করে গেল, ক্লিয়ার? বোঝা গেল? ক্লিয়ার? তার মানে এখানে একটা ক্রাইসিস জেনারেট করলো, ক্লিয়ার? এই ঘটনাটা কিছুতেই, এই ক্রাইসিসটা কেন জেনারেট করলো, কারণ এই ঘটনাটা কিছুতেই ক্লাসিক্যাল ফিজিক্স এক্সপ্লেন করতে পারছে না, ক্লিয়ার? ওকে, আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে নেই, তোকে ঘটনাটা বলছি। আমাদের স্যার যখন পড়িয়েছিলেন এই ঘটনাটা, উনি একটা গল্প বলেছিলেন, আমার সায়েন্টিস্ট দুজনের নাম মনে নেই, আমি তোকে ঘটনাটা বলছি। কম্পটনের নাকি 30 বছর আগে, 30 ইয়ার্স বিফোর কম্পটন, দুজন সায়েন্টিস্ট এই সেম এক্সপেরিমেন্টটা করেছিলেন, ক্লিয়ার? এই সেম এক্সপেরিমেন্টটা করে উনারাও দেখেছিলেন, ডিটেক্ট করেছিলেন যে কোথাও একটা ওয়েভলেন্থ শিফট হচ্ছে, ক্লিয়ার? কিন্তু তুই চিন্তা কর, ওয়েভলেন্থ শিফটটাকে যখন ওরা রিপোর্ট করছে, ক্রাইসিসটা রিপোর্ট করতে গেছে ওয়েভলেন্থ শিফটে, তার মানে ওই ক্রাইসিসটা রিপোর্ট করার অর্থই কি? ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অফ ম্যাক্সওয়েল ফেল করে যাওয়া, ক্লাসিক্যাল ফিজিক্স ফেল করে যাওয়া। তখন ম্যাক্সওয়েলের থিওরি যে লেভেলের পপুলারিটি, সেই সময় যদি কেউ বলে যে ম্যাক্সওয়েলের থিওরি ফেল করছে কোনো কেসে,
ম্যাক্সওয়েলের সেই সময় যা পপুলারিটি, মানে ওরা এত ভয় পেয়ে গেল, ওরা তখন রিপোর্ট করে বসলো যে আমাদের ইনস্ট্রুমেন্টাল এররের জন্য ওই ওয়েভলেন্থ শিফটটা আমরা দেখতে পাচ্ছি, আসলে কোনো ওয়েভলেন্থ শিফট হয়নি। অনেক কম, হ্যাঁ, অনেক কম, অত্যন্ত কম একটা ওয়েভলেন্থ শিফট দেখা যায়, কিন্তু ওয়েভলেন্থ শিফট তো দেখারই কথা না। থিওরিটিক্যালি ম্যাক্সওয়েল দেখিয়ে দিয়ে গেছে যে ওয়েভলেন্থ শিফট হবে না, তাহলে ওয়েভলেন্থ শিফট দেখা মানে কি? পুরো ক্লাসিক্যাল ফিজিক্স ফেল করে গেল, ম্যাক্সওয়েলের থিওরি কোলাপস করে গেল। তা ওইটা যদি ক্লাসিক্যাল ফিজিক্স কোলাপস করে যাচ্ছে এরকম একটা জিনিস, সেই সময় আইনস্টাইনের ম্যাক্স প্ল্যাঙ্ক আসেনি, আইনস্টাইন আসেনি, কেউ আসেনি, এই সমস্ত লোকেরা। তাহলে সেই সময় যদি ওরা দুজন রিপোর্ট করতো, তাহলে যে আমরা এই যে রিপোর্ট করছি ওয়েভলেন্থ শিফট, তার মানে ক্লাসিক্যাল ফিজিক্স ফেল করে যাচ্ছে, ম্যাক্সওয়েলের সেই পপুলারিটি সেই সময় ম্যাক্সওয়েলের থিওরি ফেল করে যাচ্ছে, তাহলে তো পুরো সবকিছু ধসে পড়ে যাবে। ওরা সেই জন্য সাহসই পায়নি এই ক্রাইসিসটাকে রিপোর্ট করার। ওরা উল্টে রিপোর্ট করে দিল আমাদের ইনস্ট্রুমেন্টাল এররের জন্য আমাদের ওয়েভলেন্থ শিফট দেখতে পাচ্ছি আমরা, আসলে কোনো ওয়েভলেন্থ শিফট হয়নি। তখন আফটার 30 ইয়ার্স নাকি এই জিনিসটা এইচ কম্পটন 1923 তে এই এক্সপেরিমেন্টটা আবার রিপোর্ট করলেন, এবং রিপোর্ট করে উনি অত্যন্ত, এই জন্য আমি কথাটা বললাম, উনি একটা সাংঘাতিক ডেলিকেট এক্সপেরিমেন্ট করেছিলেন, সিম্পল এক্সপেরিমেন্ট বাট উইথ আ ভেরি প্রিসাইজ ইনস্ট্রুমেন্ট, প্রিসাইজ অ্যাপারেটাস, যাতে করে কোনো রকম ভাবেই ওই ওয়েভলেন্থ শিফটটা, ওই এররটা কোনো রকম ভাবে ইন্ট্রোডিউস হওয়ার সুযোগই না থাকে। তা সত্ত্বেও উনি দেখলেন ওয়েভলেন্থ শিফট, এবং উনি এই ক্রাইসিসটা রিপোর্ট করলেন। তার ফলাফল কি হলো? তার ফলাফল কি হলো? 1927 এ এইচ কম্পটন নোবেল পেলেন। আমাদের স্যার বলেছিলেন যে 30 ইয়ার্স আগে যদি ওই দুজন সায়েন্টিস্ট সাহস করতেন, তাহলে এই নোবেলটা ওনাদের ছিল। ওকে, বাকি যে হ্যাঁ আছে, আমি পরে আসবো, সব জায়গাতেই শিফট দেখা যাবে, বাট 90 ডিগ্রিতে একটা মানে বাকিগুলোর তুলনায় সিগনিফিকেন্ট সবচেয়ে বড়, যদিও শিফটটা ইটসেলফ খুব ছোট, কিন্তু বাকি লেন্স অ্যাঙ্গেল গুলোর তুলনায় ওটা সবচেয়ে বড়। ঠিক আছে, বোঝা গেল? ওকে, তাই জন্য উনি 90 ডিগ্রিতে রিপোর্ট করলেন। ঠিক আছে, তাহলে এই ক্রাইসিসটা, এইচ কম্পটন যে ক্রাইসিসটা রিপোর্ট করলেন ক্লাসিক্যাল ফিজিক্সে, সেই ক্রাইসিসটা বোঝা গেল। ক্লিয়ার? আমার এখনো মনে পড়ছে প্রফেসর অশোক পাল এই গল্পটা বলেছিলেন যে দুজন সায়েন্টিস্ট অলরেডি এটা রিপোর্ট করেছিলেন। আচ্ছা কি এনিওয়ে, ঠিক আছে, হ্যাঁ, তাহলে বোঝা গেল কম্পটন কিভাবে নোবেল পেল। এবারে আচ্ছা, ওকে, এবারে আমরা কম্পটন এফেক্টের ক্রাইসিসটা বললাম। আচ্ছা, কম্পটন এফেক্টের ক্রাইসিসটা, এই এফেক্টটার নাম দেওয়া হয় আফটার দ্য নেম অফ কম্পটন এফেক্ট। তাহলে কম্পটন এফেক্টের ক্রাইসিসটা আমরা পড়লাম। ঠিক আছে, ক্লিয়ার? এবারে আমরা কি করব? রেজলিউশন, ক্রাইসিসটা কি করে রিজলভ হলো, রেজলিউশনটা করব। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, okay, now let us start the resolution of the crisis. Okay, now let us start the resolution of the crisis. ঠিক আছে, আচ্ছা এটা উত্তর আমি তোকে পরে দিব। Resolution of the crisis. Okay, আচ্ছা শোন। Okay, so now let us start the resolution of the crisis. ঠিক আছে, okay, এটা রেজলিউশনটা স্টার্ট করার আগে আমি শুধু ছোট্ট কয়েকটা কথা একটু ইনফরমেটিভ ওয়েতে তোকে বলে দিতে চাই, some aspects of special theory of relativity, যেটা আমার এখানে কাজে লাগবে।
ঠিক আছে, সেগুলো একটু দু চারটে কথা বলে দিতে চাই ইনফরমেটিভ ভাবে, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, আমি ডিটেলসে যারা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি প্রজেক্ট করছে অ্যাপার্ট ফ্রম আয়ুষ তাদের জন্য আমি দিয়েছি, ক্লিয়ার? ওকে, প্রজেক্টটা ক্লিয়ার, সবাইকে আমি দিয়ে দিয়েছি। সেখানে সেখানে আরে আরে ভালো করে দেখা, ও তারিকা, দূর থেকে দেখাতে হয়। ঠিক আছে, আমি দিয়ে দিয়েছি, ক্লিয়ার? সেখানে অনেক ডিটেলসে বেশ কিছু জিনিস করা আছে, খুব ডিটেলসে করা নেই, আমার যেহেতু প্রজেক্টে বেশি আমি করতে পারবো না তাই করা নেই, কিন্তু আমি মোটামুটি ডিটেলসে দিয়ে দিয়েছি। ওইটা করলে কিন্তু স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির অনেক কিছু, অ্যাটলিস্ট অনেক কিছু, সবটা না হলেও অনেক কিছু তুই শিখতে পারবি। ওকে ফাইন, ওকে। আর যদি কখনো থিওরি ক্লাস, যদি কার কেউ ইন্টারেস্টেড থাকিস অ্যাবাউট দ্য থিওরি ক্লাস, আমি সেটা পরে দেখবো টাইম মতো পড়ানো যায় কিনা, ঠিক আছে, ক্লিয়ার? বাট ফর নাও, আচ্ছা এনিওয়ে তোরা তাহলে সময় সুযোগ মতো ওটা দেখে নিবি, ঠিক আছে? বাট এনিওয়ে ফর নাও আমরা একটু ইনফরমেটিভ ওয়েতে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির কয়েকটা অ্যাসপেক্ট দেখে নেব। আচ্ছা ওকে, তাহলে রেজলিউশন অফ দ্য ক্রাইসিস পড়াতে গিয়ে কতগুলো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির অ্যাসপেক্ট ইনফরমেটিভ ওয়েতে একটু পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? একটুখানি বোঝবার চেষ্টা করি। Some aspects of special theory of relativity, STR, ঠিক আছে? দেখ ভালো করে জিনিসটা, সেটা হচ্ছে আইনস্টাইন যখন 1905 যখন আইনস্টাইন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি ইনভেন্ট করলেন, অ্যাকচুয়ালি উনি কি করেছিলেন সেই ঘটনাটা বলছি এক লাইনে, যদিও বলাটা খুব কঠিন তাও বলছি। সেটা হচ্ছে আইনস্টাইন বলেছিলেন যে কথাটা, সেটা পার্টিকেলের ভেলোসিটি যখন লাইটের ভেলোসিটির থেকে অনেক কম, when the velocity of the particle is much smaller than that of light, সেই সময় the laws of Newtonian mechanics, মানে নিউটনের তৈরি করা যে ক্লাসিক্যাল মেকানিক্স, ক্লাসিক্যাল ফিজিক্স, সেটা একমাত্র তার ল গুলো ওই সময়ই ভ্যালিড হয় যখন পার্টিকেল মুভস এট আ ভেরি লো স্পিড। মানে লো স্পিড মানে কি, when the speed of the particle is much smaller comparable to that of light, ঠিক আছে? কিন্তু যখন পার্টিকেলের স্পিডটা লাইটের স্পিডের কম্পারেবল হয়, ক্লিয়ার? লাইটের স্পিডের ইকুয়াল বলিনি, কম্পারেবল, মানে 10%, 20%, 30%, 50%, 80%, যখন কম্পারেবল হয় লাইটের স্পিডে, ঠিক আছে? মানে যখন তুই লাইটের স্পিডের রেসপেক্টে পার্টিকেলের ভেলোসিটিকে নেগলেক্ট করতে পারিস না, যখন কম্পারেবল হয়, তখন আইনস্টাইন বললেন যে দ্য লজ অফ ক্লাসিক্যাল মেকানিক্স অর দ্য লজ অফ নিউটনিয়ান মেকানিক্স মাস্ট বি রিভাইজ। নিউটনের তৈরি করা ক্লাসিক্যাল মেকানিক্সের লগুলোকে রিভাইজ করতে হবে, ঠিক আছে? তাহলে একটা জেনারেলাইজড ল অফ মেকানিক্স তৈরি করতে হবে, ঠিক আছে? যখন পার্টিকেল হাই ভেলোসিটি রেজিমে চলে যাবে তখন নিউটনিয়ান মেকানিক্স হোল্ড করবে না, একটা জেনারেলাইজড মেকানিক্স তৈরি করতে হবে। সেই জেনারেলাইজড মেকানিক্সটার নামই হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। বোঝা গেল? ক্লিয়ার? ওকে, তাহলে প্রথম যে অ্যাস্টনিশিং অ্যাসপেক্টটার কথা আমরা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি পড়তে গিয়ে জানতে পারি, সেটা হচ্ছে গিয়ে দ্য ভ্যারিয়েশন অফ মাস উইথ ভেলোসিটি। আমরা নিউটনিয়ান মেকানিক্সে সবসময় বলে থাকি একটা পার্টিকেলের মাস হচ্ছে কনস্ট্যান্ট, সেটা কখনো চেঞ্জ করে না। বাট স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে আইনস্টাইন দেখালেন যে মাস ইজ ডিপেন্ডেন্ট অন ভেলোসিটি। It is not that the mass remains constant always. Mass is a function of velocity. ঠিক আছে? মানে একটা পার্টিকেল যখন রেস্টে রয়েছে তখন তার যা মাস, একটা পার্টিকেল যখন একটা পার্টিকুলার ভেলোসিটিতে মুভ করে তখন তার মাস চেঞ্জ করে যায়, মাসটা কনস্ট্যান্ট থাকে না। ক্লিয়ার? এটা কেন করে, তার পিছনে কারণটা কি? এই কারণটা যখন আমি অনেক ছোটবেলায় পড়েছিলাম একটা বই, ব্রিফ হিস্ট্রি অফ টাইম, স্টিফেন হকিংসের, তো সেখানে একটা ছোট্ট এক লাইনে স্টিফেন হকিংস অসাধারণ জিনিস বুঝিয়ে দিয়েছিলেন। সেই কথাটা হচ্ছে কি এরকম, যে পার্টিকেল যখন খুব হাই ভেলোসিটিতে মুভ করে তখন কি হয়, হাই ভেলোসিটিতে মুভ করার সময় পার্টিকেলের যে কাইনেটিক এনার্জিটা জেনারেটেড হয়
সেই কাইনেটিক এনার্জির ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ মাসটা অ্যাকচুয়ালি পার্টিকেলের মাসের সাথে অ্যাড আপ হয়ে গিয়ে ওর টোটাল মাসটাকে বাড়িয়ে দেয়। মানে পার্টিকেল যখন রেস্টে ছিল তখন ওর মাসটাকে বলা হয় রেস্ট মাস, ঠিক আছে। পার্টিকেল যখন ভি ভেলোসিটিতে মুভ করে তখন তার যে কাইনেটিক এনার্জি জেনারেটেড হয় সেই কাইনেটিক এনার্জিটা ইকুইভ্যালেন্ট মাসে কনভার্টেড হয়, সেই মাসটা রেস্ট মাসের সঙ্গে অ্যাড হয়ে গিয়ে টোটাল মাসটা বেড়ে যায়, ক্লিয়ার, চেঞ্জ করে যায়। তাহলে অবভিয়াসলি কি হয়, অবভিয়াসলি মাসটা একটা রেস্ট মাস আছে, কাইনেটিক এনার্জি গেইন করছে, সেই কাইনেটিক এনার্জি ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ মাসে কনভার্ট হয়ে যাচ্ছে, রেস্ট মাসের সাথে অ্যাড হয়ে যাচ্ছে, তাহলে রেস্ট মাসের থেকে টোটাল মাসটা পরে বড় হয়ে যাচ্ছে, ক্লিয়ার, ওকে। মানে একটা পার্টিকেল আছে, সেই পার্টিকেলটা রেস্টে রয়েছে, ঠিক আছে, v ইকুয়ালস টু 0 তে আসছি, একদম ইকুয়াল টু mc স্কয়ার। আমরা দেখেছিলাম তো যে সবথেকে ইম্পর্টেন্ট কনসিকোয়েন্স অফ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি ইজ দ্য মাস এনার্জি ইকুইভ্যালেন্স, ক্লিয়ার। মাস আর এনার্জি দুটো আলাদা এন্টিটি নয়, মাস আর এনার্জি ইকুইভ্যালেন্ট, মানে যে কোনো একটা মাস যদি আমি তোকে দিই সেটার ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ এনার্জিতে তুই কনভার্ট করতে পারিস, তোকে যদি আমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি দিই তুই সেটাকে ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ মাসে কনভার্ট করতে পারিস। তাই জন্য মাস আর এনার্জি আসলে দুটো আলাদা এন্টিটি নয়, ক্লিয়ার, দে আর দ্য টু ডিফারেন্ট ম্যানিফেস্টেশনস অফ দ্য সেম এন্টিটি, ক্লিয়ার, ওকে। এবারে ঘটনা হচ্ছে গিয়ে যখন পার্টিকেল রেস্টে রয়েছে v ইকুয়ালস টু 0, তখন এই পার্টিকেলের রেস্ট মাস কত, m0, ক্লিয়ার, ওকে। এবার পার্টিকেলের ভেলোসিটি যখন v হচ্ছে তখন পার্টিকেলের মাসটা কত হয়ে যাচ্ছে, m, ঠিক আছে, ক্লিয়ার। এই পার্টিকেলের মাসটা কেন এই এতটা অ্যামাউন্টে পার্টিকেলের মাসটা কেন বেড়ে যাচ্ছে না, এইভাবে আইনস্টাইন বলেছিলেন যে পার্টিকেলের এই ভেলোসিটিটা বাড়ার জন্য অ্যাকচুয়ালি পার্টিকেলের কি হচ্ছে, কাইনেটিক এনার্জি গেইন করছে। এনার্জি মানেই কি, ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ মাস, তাহলে কাইনেটিক এনার্জিটাকে তুই মাসে কনভার্ট কর, সেই মাসটাকে তুই m0 এর সাথে অ্যাড করে দে, সেই m0 এর সাথে ওই মাসটা অ্যাড করে দিলে টোটাল মাসটা হয়ে যাচ্ছে m, ঠিক আছে। তাহলে ভেলোসিটি বাড়ার সাথে সাথে মাস অফ দ্য পার্টিকেল যেটা চেঞ্জ করতে থাকে, মাস ইজ ডিপেন্ডেন্ট অন ভেলোসিটি, ইট ইজ নট আ কনস্ট্যান্ট। তার মানে নিউটনিয়ান মেকানিক্সে মাস ইজ আ কনস্ট্যান্ট, এই যে কনসেপ্টটা আমরা পড়েছিলাম সেই কনসেপ্টটা মানে ডিক্লাইন করলে, মানে সেই কনসেপ্টটাকে that concept were thrown away in special theory of relativity and we got mass is a function of velocity, ঠিক আছে। হ্যাঁ বল, হ্যাঁ হ্যাঁ আপাতত স্লো হওয়ার গল্পটা ওইভাবে ভাবিস না, কারণ আমরা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি পড়েছি, ফাস্ট হওয়া বা স্লো হওয়াটা ভাবিস না, ঠিক আছে। তুই আপাতত ভাব একটা পার্টিকেল জিরো ভেলোসিটিতে থাকলে কি হবে, সেপারেট করে ভাব, একটা পার্টিকেল ভি ভেলোসিটিতে থাকলে কি হবে, তুই এইভাবে ভাব ব্যাপারটাকে। কারণ 0 থেকে ভি অবধি বাড়ছে আবার ভি থেকে 0 দিকে কমছে, তখনই অ্যাক্সিলারেশন আর ডিসিলারেশনের গল্প চলে আসে, সেটা হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, ডোন্ট গো ইনটু দ্যাট, ঠিক আছে। আপাতত তুই একদম সিম্পল ইউনিফর্ম ভেলোসিটিতে চিন্তা কর, ঠিক আছে, ক্লিয়ার। মানে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি যখন মাসটা এরকম 0 তে ছিল তখন ওর মাস থাকবে m0, সেম পার্টিকেলটা যদি v ইউনিফর্ম ভেলোসিটিতে চলে তখন ওর মাস হবে m, ঠিক আছে। বাট রিমেম্বার দিস v ইজ কম্পারেবল টু দ্য স্পিড অফ লাইট, ক্লিয়ার, ওকে, ফাইন, বুঝতে পারলাম। এবার দেখ তাহলে এখান থেকে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি থেকে দেখানো যায় the mass of the particle m at velocity v is related to the rest mass m0 by this equation, m equals to m0 by root over 1 minus v square by c square, clear, where c is the velocity of light, velocity of light। যারা এসটিআর এর প্রজেক্ট করবে, আমি যে প্রজেক্ট ওয়ার্ক যাদের দিয়ে দিয়েছি তাদের ক্ষেত্রে এই মাস ভ্যারিয়েশন ফর্মুলা আমি প্রুফ করে দিয়েছি, খেয়াল থাকে যাতে, ঠিক আছে, প্রজেক্ট ওয়ার্কের মধ্যে সব রয়েছে, ওকে, ঠিক আছে। আচ্ছা হয়েছে, ঠিক আছে। তাহলে কি মাসটা কি, মাস m at the velocity v is related to the rest mass m0 by this equation, clear, where c is the velocity of light, বোঝা যাচ্ছে নিশ্চয়ই 1 v টা কি less than c, ঠিক আছে। তাহলে এটা কি, এটা obviously কি হবে, একের চেয়ে ছোট,
লেস দ্যান 1, তার মানে অবভিয়াসলি m উইল বি গ্রেটার দ্যান m0, রাইট? ক্লিয়ার? বোঝা গেল? ফাইন। তাহলে এটা হচ্ছে গিয়ে রিলেশনটা, বোঝা গেল? ফাইন। এবার কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেলকে আমি কিভাবে লিখতে পারি? দ্য রিলেটিভিস্টিক কাইনেটিক এনার্জি। দেখ ভালো করে, দ্য রিলেটিভিস্টিক কাইনেটিক এনার্জি টি ইজ, কিভাবে লিখতে পারি ভালো করে দেখ, তাকিয়ে তোরা বুঝে বুঝে বলবি আমাকে। হোয়াট ইজ দ্য রিলেটিভিস্টিক কাইনেটিক এনার্জি টি আমরা কিভাবে লিখতে পারি দেখ ভালো করে বুঝবি। যখন পার্টিকেলটা রেস্টে ছিল, ঠিক আছে, তখন পার্টিকেলটার ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ এনার্জি কত ছিল? m0c², তাই তো? আমরা জানি এনার্জি ইকুয়ালস টু মাস ইনটু ভেলোসিটি অফ লাইট এর স্কয়ার, ঠিক আছে? আমরা জানি এনার্জি ইকুয়ালস টু কি? মাস ইনটু ভেলোসিটি অফ লাইট তার স্কয়ার, তাই তো? দ্য মোস্ট ফেমাস ইকুয়েশন এভার রিটেন ইন ফিজিক্স, ঠিক আছে? এনার্জি ইকুয়াল টু mc², তাই তো? E ইকুয়াল টু mc²। আমরা এটা যে রিলেটিভিটি কোনোদিন পড়েনি সেও জানে, মানে যে ফিজিক্সই কোনোদিন পড়েনি সেও জানে, ঠিক আছে? এনি নিউজপেপার ফিজিসিস্ট নোজ দিস, ঠিক আছে? ফলে আমরা E ইকুয়াল টু mc² খুব ভালো করে জানি। তাহলে পার্টিকেল যখন রেস্টে ছিল, m0 রেস্ট মাস ছিল, তখন ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ এনার্জি কত ছিল? m0c², বোঝা যাচ্ছে? ঠিক আছে, এবার বল পার্টিকেল যখন m মাস হলো, মানে পার্টিকেল যখন v ভেলোসিটিতে মুভ করছে, ওর মাস যখন m হলো, তখন ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ এনার্জি কত? mc², ঠিক আছে? তাহলে mc² মাইনাস m0c² টাই কি? দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেল। হ্যাঁ, কোনোদিন না, আমার কি ভালো করে বোঝ, ভালো করে বোঝার চেষ্টা কর, জিনিসটা বোঝার চেষ্টা কর। শুরুতে এনার্জি কত ছিল? এই পার্টিকেলটার রেস্টে যখন পার্টিকেলটা ছিল, ওর ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ এনার্জি কত ছিল? m0 ছিল রেস্ট মাস, তাহলে এনার্জি কত? m0c², ঠিক আছে? এবার পার্টিকেলটা এখন v ভেলোসিটিতে মুভ করলো, ওর মাস হয়ে গেছে m, ঠিক আছে? ওকে, তখন পার্টিকেলটার ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ এনার্জি কত? m ইনটু c² mc², ক্লিয়ার? এবার আমরা কি বলেছি, অ্যাকচুয়ালি এইখানে যা পার্টিকেলটা মানে মাসটা বেড়ে যাচ্ছে কেন? কারণ ওর কাইনেটিক এনার্জিটা ওর মাসের সাথে গিয়ে অ্যাড হয়ে যাচ্ছে ইকুইভ্যালেন্ট অ্যামাউন্টটা, তাই তো? ক্লিয়ার? তাহলে আগে ছিল এই m0c² অ্যামাউন্ট অফ এনার্জি ইকুইভ্যালেন্টলি, এখন হলো mc² অ্যামাউন্ট অফ এনার্জি ইকুইভ্যালেন্টলি, ঠিক আছে? তাহলে এই যে বাড়লো m0c² থেকে mc², এই যে ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ এনার্জিটা বাড়লো, কেন বাড়লো? কারণ পার্টিকেলটা আগে রেস্টে ছিল, এখন v ভেলোসিটিতে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কেন বাড়লো? ডিউ টু ইটস মোশন, ডিউ টু ইটস মোশন ভেলোসিটি, তাই তো? তাহলে মোশনের জন্য যে এনার্জিটা গেইন করে পার্টিকেল, তাকে কি বলে? কাইনেটিক এনার্জি, ক্লিয়ার? তাহলে চেঞ্জ ইন দা ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ এনার্জি, সেটা কার জন্য হলো? কাইনেটিক এনার্জির জন্য। তাহলে কাইনেটিক এনার্জি টি ইকুয়ালস টু কত হবে? চেঞ্জ ইন দা ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ এনার্জি, দ্যাট ইজ mc² মাইনাস m0c², বোঝা যাচ্ছে? তাহলে রিলেটিভিস্টিক কাইনেটিক এনার্জি টি ইকুয়াল টু mc² মাইনাস m0c², বোঝা যাচ্ছে? ক্লিয়ার? ওকে, ঠিক আছে, লেট। ওকে, সো নাও দেখ, আমরা যে রিলেটিভিস্টিক কাইনেটিক এনার্জির এক্সপ্রেশনটা বার করলাম, ঠিক আছে? এই এক্সপ্রেশনটা যে লজিক্যাল, সেটা আমরা একবার দেখাতে চাই, ঠিক আছে? ওকে, দেখ, দেখ আমরা কি দেখলাম? রিলেটিভিস্টিক কাইনেটিক এনার্জি T ইকুয়ালস টু কি? mc² মাইনাস m0c²। আচ্ছা, রিলেটিভিস্টিক মাস m ইকুয়ালস টু কত আমরা দেখেছি? m0/√1 মাইনাস v²/c²। তাহলে m এর জায়গায় কত লিখতে পারবো? m0/1 মাইনাস √v²/c² ইনটু c² মাইনাস m0c², ঠিক আছে? ক্লিয়ার? তাহলে t ইকুয়ালস টু কত হবে? m0c²টা বাইরে রাখ, ঠিক আছে? এটাকে কি লিখতে পারি? 1 মাইনাস v²/c² টু দি পাওয়ার -1/2 লিখতে পারি, ক্লিয়ার? তাহলে এখান থেকে কি লিখতে পারি? m0c², ওকে? এবার দেখ, এটাকে আমরা কি করতে পারি? বাইনোমিয়াল এক্সপানশন করতে পারি। তাহলে কত পাবো? 1 প্লাস v²/2c², ঠিক আছে? প্লাস ডট 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 টার্মগুলো থাকবে, ঠিক আছে? ক্লিয়ার? বাইনোমিয়াল এক্সপানশন করলাম, ফাইন, ওকে। এবার দেখ জিনিসটা, এবার আমরা যদি এবারে ভালো করে দেখ, যদি ইফ
বি ইজ ভেরি ভেরি লেস দ্যান সি, মানে আমরা যদি নন রিলেটিভিস্টিক লিমিটে চলে আসি, যেখানে পার্টিকেলের ভেলোসিটি লাইটের ভেলোসিটির চেয়ে অনেক ছোট, তাহলে সেখানে কি হয়ে যাবে, এই হায়ার টার্মস অফ দ্য বাইনোমিয়াল এক্সপানশন তাদেরকে আমরা কি করতে পারি, নেগলেক্ট করতে পারি। তাহলে কি পড়ে থাকে, টি ইকুয়ালস টু m0 c স্কয়ার 1 প্লাস b স্কয়ার বাই 2c স্কয়ার মাইনাস m0 c স্কয়ার। তাহলে t ইকুয়ালস টু, এবার m0 c স্কয়ার কে মাল্টিপ্লাই করে দিই, ব্র্যাকেটের মধ্যে কত আসছে, m0 c স্কয়ার। আমরা শুধু এই পর্যন্ত রাখছি, এরপর এটা নেগলেক্ট করে দিলে আর কিছু থাকে না, আমরা বাকিগুলো নেগলেক্ট করে এই অবধি রাখছি। তাহলে কত হয়, এবার মাল্টিপ্লাই করলে m0 c স্কয়ার, আর এখানে কি হয়, c স্কয়ার কেটে যায়, কত হয়, হাফ m0 b স্কয়ার মাইনাস m0 c স্কয়ার। তাহলে m0 c স্কয়ার কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি, t ইকুয়ালস টু হাফ m0 b স্কয়ার। দেখো আমরা কাইনেটিক এনার্জির এই এক্সপ্রেশনটার সাথে অ্যাকোয়েন্টেড উইথ কিনা, t ইকুয়ালস টু হাফ mv স্কয়ার, অবভিয়াসলি অ্যাকোয়েন্টেড উইথ, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে কি t ইকুয়ালস টু হাফ m0 b স্কয়ার। তাহলে যেই আমরা নন রিলেটিভিস্টিক লিমিটে চলে গেলাম, b ভেরি ভেরি লেস দ্যান c, সঙ্গে সঙ্গে কাইনেটিক এনার্জির যে আমাদের নোন এক্সপ্রেশন সেটাতে রিডিউস করে গেল, ঠিক আছে। তাহলে আমি যে প্রথম দিন বলেছিলাম মডার্ন ফিজিক্সের একটা স্পেশাল কেস হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স, সেটা মিলে গেল, যে মডার্ন ফিজিক্সের একটা স্পেশাল কেস ক্লাসিক্যাল ফিজিক্স। মডার্ন ফিজিক্স ইজ মোর জেনারেলাইজড, ঠিক আছে। তাহলে দেখ, এটা জেনারেলাইজড এক্সপ্রেশন অফ দ্য কাইনেটিক এনার্জি, সেটা নন রিলেটিভিস্টিক লিমিটে ক্লাসিক্যাল রেজাল্টে রিডিউস করে গেল, বোঝা গেল, ক্লিয়ার। নিশ্চয়ই এটা নিয়ে অসুবিধার কিছু নেই, বোঝা গেছে। আচ্ছা, নেক্সট, ওকে, এগেইন আমরা আরেকটা অ্যাসপেক্ট দেখতে চাই, একটু দেখতে চাই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, ঠিক আছে। সেটা কি রকম দেখ ভালো করে, দেখ আরেকটা অসাধারণ অ্যাসপেক্ট, একটুখানি ফিজিক্সটা বলি। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির সবথেকে ইম্পর্টেন্ট অ্যাসপেক্টটা কি, মাস এনার্জি ইকুইভ্যালেন্স, ঠিক আছে, ক্লিয়ার। তার মানে এনার্জির একটা ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ মাস আমরা ভাবতে পারি, রাইট। এবার তুই চিন্তা করে দেখ, একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ঠিক আছে, বা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, হোয়াটএভার ইউ সে, সে কি ক্যারি করছে তার সঙ্গে, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, রাইট, ক্লিয়ার। ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি মানে কি, তার একটা ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ মাস থাকবে অ্যাকর্ডিং টু দ্য কনসিকুয়েন্স অর কনক্লুশন অফ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, ঠিক আছে। তাহলে অবভিয়াসলি আমরা কি ভাবতে পারি, একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অ্যাকচুয়ালি তার যদি মাস থেকে থাকে বা মাস ক্যারেক্টার থেকে থাকে, তাহলে অবভিয়াসলি সে কি একটা মোমেন্টাম এক্সার্ট করবে, নাকি না। একটা এনার্জির ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ মাস, সেটা হচ্ছে গিয়ে কনসিকুয়েন্স অফ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। তাহলে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সে তার সঙ্গে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ক্যারি করছে, তাহলে তার একটা ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ মাস আছে, রাইট। তার মানেটা কি, একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের একটা মাস ক্যারেক্টার যদি থাকে, তাহলে অবভিয়াসলি কি তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা মোমেন্টাম থাকবে। মাসের মধ্যে একটা পার্টিকেল, মেটেরিয়াল বডি যার মাস আছে, সে যখন ভেলোসিটি পায় সঙ্গে সঙ্গে সে কি পজেস করে, মোমেন্টাম পজেস করে। তাহলে যদি ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তুই যে কথাটাই বল, তার যদি একটা মাস ক্যারেক্টার থেকে থাকে, তাহলে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা মোমেন্টাম থাকবে, ক্লিয়ার। এই ম্যাজিক্যাল জিনিসটাই আমরা এবার দেখতে পাবো আমাদের নেক্সট যে ইনফরমেটিভ অ্যাসপেক্ট আমরা পড়ছি এসটিআর এর, সেখান থেকে, ওকে ফাইন। তাহলে এই কথাটা তুই চিন্তা করে একবার ভেবে একবার দেখতো, দেখ একই সাথে দুজন দুটো থিওরি ডেভেলপ করছে, দুটো থিওরি কোথাও একটা গিয়ে একই জায়গায় মিলে যাচ্ছে। ম্যাক্স প্ল্যাঙ্ক একটা অল্টারনেট অ্যাপ্রোচ, একটা হাইপোথিসিস থেকে দেখাচ্ছেন যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের একটা পার্টিকেল ক্যারেক্টার রয়েছে যেটা ফোটন। আবার অ্যালবার্ট আইনস্টাইন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি তৈরি করছেন, সেখানেও উনি দেখাচ্ছেন এনার্জি থাকলেই তার একটা মাস ক্যারেক্টার মানে একটা পার্টিকেল ক্যারেক্টার থাকবে। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিরও একটা পার্টিকেল ক্যারেক্টার থাকবে, কল ইট ফোটন, হোয়াট ইজ দ্য প্রবলেম,
ঠিক আছে? তাহলে তুই চিন্তা কর, মডার্ন ফিজিক্সের দুটো উইং, দুটো অ্যাপ্রোচ দুজন তৈরি করছে, ম্যাক্স প্ল্যাঙ্ক আবার অ্যালবার্ট আইনস্টাইন। একজন কোয়ান্টাম হাইপোথিসিস দিচ্ছে, একজন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি তৈরি করছে। কোথাও গিয়ে দুজনের কনক্লুশন এক জায়গায় মিলে যাচ্ছে, দ্য পার্টিকেল নেচার অফ রেডিয়েশন, দ্যাট ইজ ফোটন। চিন্তা করে দেখেছিস? এত সুন্দর এই ফিলোসফিটা, ভেবে দেখ। ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে তো তুমি Okay. বলেছিলে, আচ্ছা চল, হ্যাঁ তুমি বলছিলে তার প্রোটনটা একটা মাসলেস পার্টিকেল। হ্যাঁ, যার রেস্ট মাস জিরো, যার রেস্ট মাস জিরো, ঠিক আছে? মাসলেস পার্টিকেল যার রেস্ট মাস জিরো। ওর রেস্ট মাসটা জিরো হওয়ার জন্যই ও অ্যাকচুয়ালি ওর রেস্ট মাসটা জিরো হওয়ার জন্যই ও লাইটের স্পিডকে কি করতে পারে? অ্যাটেন্ড করতে পারে। ক্লিয়ার? এই প্রশ্নটা করলি বলে এর একটা উত্তর ছোট্ট দিই, একটা ছোট্ট ইম্পর্টেন্ট জিনিস একটু তাহলে বুঝিয়ে একটা দিই। কথা বলবো? হ্যাঁ তো তাহলে যদি এটা মুভ কথা স্লো হয়ে যায়। আসছে কথা, সেই জায়গাটা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখ তো, এম মানে কি? এম জিরো বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাই তো? ক্লিয়ার? এবার তুই চিন্তা কর, বি ইকুয়াল টু যদি সি হয়, সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? নিচে এটা বি স্কোয়ার বাই সি স্কোয়ার 1, 1 মাইনাস 1 মানে 0, তার মানে রুট 0 0, তার মানে এমটা কি হয়ে যাবে? উইল বিকাম ইনফাইনাইট। ক্লিয়ার? তাহলে তুই চিন্তা করে দেখ, কোনো একটা পার্টিকেল যার রেস্ট মাস আসে, সে কি কোনোদিন লাইটের স্পিড অ্যাটেন্ড করতে পারবে? পারবে না। কারণ সে যদি লাইটের স্পিড অ্যাটেন্ড করতে যায়, সঙ্গে সঙ্গে তার মাসটা কি হয়ে যাবে? ইনফাইনাইট হয়ে যাবে, যেটা কখনোই পসিবল না, অ্যাবসার্ড। তার মানে একটা পার্টিকেলের রেস্ট মাস থাকলে সে কখনোই লাইটের স্পিড অ্যাটেন্ড করতে পারে না। অ্যাটেন্ড করতে গেলে তার মাসটা ইনফাইনাইট হয়ে যায়। ক্লিয়ার? ফোটন এমন একটা পার্টিকেল যার রেস্ট মাস নেই, যার রেস্ট মাস জিরো, তাই জন্যই সে লাইটের ভেলোসিটি অ্যাটেন্ড করতে পারে। ক্লিয়ার? যদি এম জিরোটা জিরো হয়, তাহলে এটা যাই হোক না কেন, এমটা তো সবসময় জিরোই থাকে। তাহলে ওর রেস্ট মাসও জিরো, তাই জন্য লাইটের স্পিড অ্যাটেন্ড করতে পারে, করলেও ওর কিছু এসে যায় না, মানে ওর মাসও ইনক্রিজ করে না, কারণ ওর রেস্ট মাসই জিরো, তাহলে আর বাকি কিছুর কোনো মানে নেই। ঠিক আছে? তাহলে দেখ কনক্লুশন কি অসাধারণ ফিলোসফি। ঠিক আছে? মানে ওভারওয়েলমিং ফিলোসফি, বুঝতে পারছিস জিনিসটা? ক্লিয়ার? ওকে, এবারে আমরা এসটিআর এর আরেকটা ইনফরমেটিভ অ্যাসপেক্ট দেখতে চাই। দেখ, সাপোজ একটা পার্টিকেল, তার লিনিয়ার মোমেন্টাম কি? পি। ঠিক আছে? ক্লিয়ার? আ পার্টিকেল হ্যাভিং লিনিয়ার মোমেন্টাম পি। তাহলে তার জন্য আমরা কি লিখতে পারি? দেখতো, তোকে আমি একটা ছোট্ট ক্যালকুলেশন করতে বলবো। পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4 এর ভ্যালুটা বার করতে বলবো। ক্লিয়ার? আমরা কি জানি? লিনিয়ার মোমেন্টাম পি মানে পি ইকুয়ালস টু কি? এম বি। ক্লিয়ার? ওকে, তাহলে এটা মানে আমরা কি লিখতে পারবো? এম স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4। তাহলে এম স্কোয়ার মানে কি? এম মানে আমরা জানি এম জিরো বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এম স্কোয়ার কত হবে? এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এখান থেকে আমরা কি করতে পারি? দেখতো, আমরা এখান থেকে এম জিরো স্কোয়ার সি স্কোয়ারটাকে কমন নিই, কত পাবো? কত পাবো? বি স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। বোঝা গেল? ক্লিয়ার আপ টু দিস? ঠিক আছে? লেখা হয়েছে? এদিকটা মুছে দিই। ওকে, সো ওকে, তাহলে আমরা কি পাবো এখান থেকে? ইকুয়াল টু এম জিরো স্কোয়ার সি স্কোয়ার, নিচে কত হলো? 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এখানে কত হবে? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, রাইট? তাহলে এখান থেকে কত পাবো? এম জিরো স্কোয়ার সি স্কোয়ার। তাহলে দেখো
কত পাবো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কেটে যাবে মানে মাইনাস বি স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, রাইট? এখান থেকে বি স্কোয়ার কেটে গেল, তাহলে পড়ে কি থাকলো m0 স্কোয়ার c টু দি পাওয়ার 4 বাই 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। ক্লিয়ার? ওকে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি দেখো, এটা লিখতে পারি কিনা, এটা বন্ধ করে দাও স্যার। m0 c স্কোয়ার বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার এর হোল স্কোয়ার। লিখতে পারি? ক্লিয়ার? ওকে ফাইন। হ্যাঁ তাহলে এদিকটা লেখা হয়ে গেছে, হ্যাঁ ক্লিয়ার? ওকে, তাহলে এটা মানে আমরা কি পাচ্ছি, এটা মানে আমরা আলটিমেটলি কি পেলাম, এই এক্সপ্রেশনটা ইকুয়াল টু আলটিমেটলি কি পেলাম m0 c স্কয়ার বাই রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার এর হোল স্কয়ার, রাইট? ক্লিয়ার? এবার বলতো m0 বাই রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার, এটা মানে কি m0 বাই রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার m, রাইট? ক্লিয়ার? তাহলে mc স্কয়ার তার হোল স্কয়ার, mc স্কয়ার মানে কি E এনার্জি, তার মানে this equals to E স্কয়ার। ক্লিয়ার? তাহলে p স্কয়ার c স্কয়ার প্লাস m0 স্কয়ার c টু দি পাওয়ার 4 মানে কত পেলাম E স্কয়ার। ক্লিয়ার? m0 বাই রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার, এটা মানে কি m হয়ে গেল, ঠিক আছে? তারপর তুমি ওইটাই কেন এলো নিলে, মানে ওটা কি প্রুফ? এটা এক্স্যাক্টলি এই জিনিসটা কিছু মানে p স্কয়ার c স্কয়ার প্লাস m0 স্কয়ার c4টাই কেন নিলে, অন্য কিছু কেন নিলে? আরে স্যার এটা তো বুঝলাম যে পরে পরে প্রুফ করে, হ্যাঁ, শুরুটা কি করে? এটা শুরুটা লোকে ই স্কয়ার থেকে শুরু করে এখানে এসেছে, ওদের আমি উল্টোটা করলাম। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, এদিকটা মুছে দিই। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম একটা পার্টিকেলের এনার্জি যদি ই হয় তাহলে ই স্কয়ার ইকুয়ালস টু কি বি স্কয়ার সি স্কয়ার প্লাস m0 স্কয়ার c টু দি পাওয়ার 4। একটা পার্টিকেলের এনার্জি যদি ই হয় তাহলে কি পার্টিকেলের এনার্জির সঙ্গে তার মোমেন্টাম আর রেস্ট মাসের রিলেশন কি এইটা। ক্লিয়ার? ওকে, তাহলে এবার বল এখান থেকে একটা জিনিস, একটা পার্টিকেলের রেস্ট মাস যদি 0 হয়, ঠিক আছে, if the rest mass of a particle is 0, that is m0 is 0। ভালো করে দেখ, একটা পার্টিকেলের যদি রেস্ট মাস 0 হয়, একটা পার্টিকেলের রেস্ট মাস যদি 0 হয়, that is m0 equal to যদি 0 হয়, ঠিক আছে? एग्जांपल কি, কোন পার্টিকেলের রেস্ট মাস 0? ফোটন। ঠিক আছে, एग्जांपल কি ফোটন। ঠিক আছে, তাহলে কি হবে, এই m0 equal to 0 কে এই এক্সপ্রেশনে পুট করে দিলে কত হবে, তার এনার্জি ইকুয়ালস টু E স্কয়ার মানে p স্কয়ার c স্কয়ার, রাইট? তাহলে তার E ইকুয়ালস টু এনার্জি ইকুয়ালস টু কত হবে pc। ঠিক আছে, তাহলে p ইকুয়ালস টু কত হবে, এটা মুছে দিন। তাহলে p ইকুয়ালস টু কত হবে, তাহলে এখান থেকে কত হবে, p ইকুয়ালস টু E বাই c। ক্লিয়ার? ওকে, সো দিস ইজ দ্য মোমেন্টাম এক্সার্টেড, ভালো করে দেখ, মোমেন্টাম এক্সার্টেড বাই আ ফোটন। তার মানে তুই চিন্তা করে দেখ, একটা চিন্তা করে দেখ, একটা ফোটনের মাস নেই, তার মোমেন্টাম আছে, এইখানে ইনটুইশনটা, মাস নেই নয়, ফোটনের এনার্জিতে কনভার্ট এক্স্যাক্টলি, ভেরি গুড। তার মাস নেই তো কি হয়েছে, তার তো এনার্জি রয়েছে, এনার্জির ইকুইভ্যালেন্ট একটা মাস ভাবতে পারি, তার একটা মোমেন্টাম অ্যাসোসিয়েটেড রয়েছে, সেই মোমেন্টামটা E বাই c।
ক্লিয়ার? এখন আর আমরা মাস আর এনার্জিকে আলাদা আলাদা করে ভাববো না, আমরা ইকুইভ্যালেন্সটা বুঝবো মাস আর এনার্জি। ক্লিয়ার? ওকে, ওই ফোটন পার্টিকেলটার রেস্ট মাস নেই, ঠিক আছে? ওর যে এনার্জিটা রয়েছে তার ইকুইভ্যালেন্ট মাস, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম পি, ঠিক আছে? তাই জন্য দেখ মোমেন্টামের সঙ্গে কার ইকুইভ্যালেন্স? এনার্জির ইকুইভ্যালেন্স, E equal to E by C, ঠিক আছে? E equals to E by C, ওকে ফাইন। তাহলে বল একটা ফোটনের ভেলোসিটি কত? দ্য স্পিড অফ লাইট, স্পিড অফ ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এনার্জি না বলে ওয়েভ বল, স্পিড অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দ্যাট ইজ লাইট, তার স্পিডের সঙ্গে ফোটনের স্পিড সমান, ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেল? ঠিক আছে? বলবেন ত্রিশূল হ্যাঁ আমাদের ওটা পড় ইকুয়েশন কেমিস্ট্রিতে বইতে লেখা পরিষ্কার কিছু পড়িস নি? হ্যাঁ আমরা পড়ি হ্যাঁ একটা দেখতে আমার মনে হয় টুয়েলভের ফিজিক্স ইলেভেনের উচিত ছিল, তাহলে ইলেভেনের ফিজিক্সটা বুঝতে পেরেছিল হাত পারেছে আইসের জন্য জোড়া রেকর্ড হচ্ছে এসব আমার। ওকে, তাহলে ভালো করে দেখ, আমরা তাহলে এসটিআর এর যে অ্যাসপেক্ট গুলো বলছিলাম ইনফরমেটিভ ভাবে ডিসকাস করবো, সেগুলো অলরেডি করে ফেললাম, এবং সেগুলো করতে করতে আমরা একটা অসাধারণ জাংচারে এসে অ্যারাইভ করেছি, যেখানে একটা পার্টিকেলের রেস্ট মাস 0 থাকলেও, মানে ফোটনের মতো যদি একটা পার্টিকেল হয়, সেই পার্টিকেলেরও একটা ইকুইভ্যালেন্ট মোমেন্টাম থাকে পি। ক্লিয়ার? ওকে, এবার তুই আমার এখান থেকে বল যে একটা ফোটনের মোমেন্টাম যদি পি হয় তাহলে সেটাকে কিভাবে লেখা যায়? পি ইকুয়ালস টু কি দেখলি তোরা? এই একটা ফোটনের মোমেন্টাম পি ইকুয়ালস টু কত? ই বাই সি। একটা ফোটনের এনার্জিকে আমি কি লিখতে পারি? ই ইকুয়ালস টু এইচ নিউ লিখতে পারি? একটা ফোটনের এনার্জি ই ইকুয়াল টু এইচ নিউ হতে পারে? তাহলে সেই ফোটনটা কতটা এনার্জি মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম এক্সার্ট করে? পি ইকুয়ালস টু এইচ নিউ বাই সি। So this is the momentum exerted by a photon having frequency nu. Clear? একটা ফোটনের ফ্রিকোয়েন্সি যদি নিউ হয় তাহলে সে যে মোমেন্টাম এক্সার্ট করে সেটা p equals to h nu by c, where h is the Planck constant and c is the velocity of light. তুই একটা জিনিস দেখ, এই জায়গায় তুই দুখানা জিনিস একসাথে কম্পাইল করলি, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আর প্ল্যাঙ্কের কোয়ান্টাম হাইপোথিসিস, দুটো তুই এক জায়গায় কম্পাইল করলি। ওকে, ঠিক আছে? তাহলে E equal to h nu প্ল্যাঙ্কের কোয়ান্টাম হাইপোথিসিস, আর E equal to h nu টা কি? এই E equal to h nu টা প্ল্যাঙ্কের কোয়ান্টাম হাইপোথিসিস, আর P equal to E by C টা পেয়েছি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি থেকে। দুটো তুই কম্পাইল করে মোমেন্টাম অফ আ ফোটন, সেটাকে এক্সপ্রেশনটাকে এক্সপ্লিসিটলি তুই ম্যাথমেটিক্যালি লিখবি। ঠিক আছে? বোঝা গেল? ডান? ওকে, সো উই হ্যাভ ডান অল দ্য প্রিলিমিনারিজ। এবারে আমরা আসবো দ্য রেজলিউশন অফ দ্য ক্রাইসিস, যেটা আমরা এই ক্লাসে পড়ছিলাম সেই জিনিসটাতে, যে আমাদের ওগুলো হচ্ছে টুলস। এবারে সেগুলো দিয়ে আমরা রেজলিউশনটা করব, যে কম্পটন এফেক্টের যে ক্রাইসিসটা অ্যাপিয়ার করেছে ক্লাসিক্যাল ফিজিক্সের ফিল্ডে, সেটা আমরা কি করে রিজলভ করব সেটা পড়ব এবার। ঠিক আছে? ভালো করে দেখ, এবারে ভীষণ ইম্পর্টেন্ট জিনিসপত্র না, দেখ এবারে খুব ইম্পর্টেন্ট জিনিস দেখ, যখন কম্পটন এফেক্টটা ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে সলভ হচ্ছে না,
তখন কমস্টন ভাবলেন উনি মডার্ন ফিজিক্সের যে ফিলোসফি অর্থাৎ প্ল্যাঙ্কের কোয়ান্টাম হাইপোথিসিস মানে দ্য পার্টিকেল নেচার অফ রেডিয়েশন সেই ফিলোসফিটা সেই কনসেপ্টটা সেই অ্যাপ্রোচটাকে অ্যাপ্লাই করবে টু রিজলভ দ্য ক্রাইসিস অফ কম্পটন এফেক্ট। ঠিক আছে, কম্পটন বললেন যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে photon nature, the photon nature, okay, any electromagnetic wave can be considered as a flow of photons. এই যে মডার্ন অ্যাপ্রোচ অফ ফিজিক্স যাকে মডার্ন ফিজিক্স বলছি, এই অ্যাপ্রোচটা যেটা অরিজিনেট করেছিল প্ল্যাঙ্কের কোয়ান্টাম হাইপোথিসিস থেকে, সেই অ্যাপ্রোচটাকে অ্যাপ্লাই করে কম্পটন এই ক্রাইসিসটা ওভারওয়েলমিং ক্রাইসিসটাকে রিজলভ করার চেষ্টা করলেন। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে উনি কি বললেন যে সাপোজ আমার এরকম একটা গেস করবো স্যার রেজোলিউশনটা কি হয়েছে না গেস হ্যাঁ হ্যাঁ বল ফোর্স অসিলেশন হচ্ছে তো ডাইপোল গুলো হ্যাঁ ওই ফোর্স অসিলেশনের গল্পই নেই, পুরো ছেড়ে দে। হ্যাঁ মানে আমরা স্যার রেস্ট্রিক্টিং যেটা না আর কোনো গল্পই নেই, উনি সবটা পুরো ছেড়ে দে, মানে পুরো জিনিসটাকে উনি ক্লাসিক্যাল পুরো জিনিসটাকে রুটটাকেই উনি ওভারথ্রো করে দিলেন। উনি যে জিনিসটা করলেন সেটা হচ্ছে এইরকম, ভালো করে দেখ, সাপোজ ভালো করে একটা জিনিস দেখ, তারপর কে বলে যে কম্পটন 1923 আর ওরা এসছে কি অনেক আগে। কম্পটনের অনেক 30 ইয়ার্স আগে দুজন সায়েন্টিস্ট যাদের নাম আমার মনে পড়ছে না তারা এটা করেছিল। সেই সময় আইনস্টাইন বা ম্যাক্স প্ল্যাঙ্ক ছিল না, ঠিক আছে, বাট আইনস্টাইন ম্যাক্স প্ল্যাঙ্কের পরে তো কম্পটন। ঠিক আছে, ক্লিয়ার? সেসব এগুলো ইউজ করবে, বোঝা গেল? আচ্ছা ভালো করে দেখ, ধর ভালো করে কম্পটন এফেক্টটা এবার কি করে কম্পটন দেখলেন ভালো করে দেখ। ধর আমাদের কম্পটন এফেক্টটা কি ছিল, একটা এক্স-রে এসে পড়ছিল, তাই তো? এখানে প্যারাফিন ব্লক ছিল, ঠিক আছে, এখানে কি ছিল, প্যারাফিন ব্লক ছিল, বোঝা যাচ্ছে? ঠিক আছে, এবার প্যারাফিন ব্লকের উপর এক্স-রে এসে পড়ছিল, তারপর কি হচ্ছিল, এক্স-রেটা স্ক্যাটার করে যাচ্ছিল। ঠিক আছে, এর ক্লাসিক্যাল অ্যাপ্রোচ, স্ক্যাটারিং এর ক্লাসিক্যাল অ্যাপ্রোচ, ক্লাসিক্যাল অরিজিন যা বলেছি সব এবার ভুলে যাও। প্ল্যাঙ্ক বলল এই কম্পটন কি বললো, কম্পটন বলল এক্স-রে এসে পড়া মানে কি, মডার্ন অ্যাপ্রোচে এক্স-রে ফোটন এসে পড়া, তাই তো? তার মানে এখন আর এরকম ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমি ভাববো না, এখন ভাববো একটা ফোটন এসে পড়ছে। ঠিক আছে, নাও আই উইল সে আ ফোটন ইজ কোলাইডিং উইথ অ্যান ইলেকট্রন। ঠিক আছে, আমরা ফর সিম্পলিসিটি ধরে নিচ্ছি এই ইলেকট্রনটা ফ্রি ইলেকট্রন। ঠিক আছে, ফর সিম্পলিসিটি আপাতত আলোচনার সুবিধার জন্য ধরে নিচ্ছি, ফর সিম্পলিসিটি অফ দ্য ডিসকাশন, যে ইলেকট্রনটা অর্থাৎ প্যারাফিন ব্লকের মধ্যে যে ইলেকট্রনটা এখানে প্রেজেন্ট আছে সেই ইলেকট্রনটা কি, ফ্রি ইলেকট্রন। বুঝতে পেরেছি? ক্লিয়ার? মানে সেই ইলেকট্রনটা নিউক্লিয়াসের সাথে ভেরি উইকলি অ্যাটাচড, এইভাবে ভাব, বোঝা গেল? এবারে ভালো করে দেখ, একটা এক্স-রে এসে পড়ছিল মেটেরিয়ালের ওপর, অ্যাটমের সঙ্গে কি করছিল, ইন্টারঅ্যাক্ট করছিল, কি দেখছিস অর্ণব? একটা এক্স-রে এসে পড়ছিল, ম্যাটারের সঙ্গে কি করছিল, ইন্টারঅ্যাক্ট করছিল, রাইট? মানে ম্যাটারে থাকা একটা অ্যাটমের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছিল, ঠিক আছে, তার স্ক্যাটারিং হচ্ছিল। ক্লাসিক্যাল এই পুরো ফেনোমেননটাকে আমি ওভারথ্রো করে দিচ্ছি। আমি এবার ভাবছি কি এক্স-রের বদলে ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের বদলে একটা ফোটন এসে পড়ছে, সেই ফোটনটা অ্যাটমের সঙ্গে অথবা অ্যাটমের মধ্যে থাকা একটা ফ্রি ইলেকট্রনের সঙ্গে কোলাইড করছে। বোঝা গেল? তাহলে পুরো অ্যাপ্রোচ, স্ক্যাটারিং এর অ্যাপ্রোচটাকে আমি মডার্ন অ্যাপ্রোচে নিয়ে চলে এলাম। ক্লাসিক্যাল অ্যাপ্রোচের ওই অসিলেটিং ডাইপোল টাইপোল সব ওভারথ্রো করে দিলাম। মডার্ন অ্যাপ্রোচে একটা ফোটন এসে পড়ছে, ইএম এনার্জি হিসেবে একটা ফোটন এসে পড়ছে, এসে একটা অ্যাটম বা তার মধ্যে থাকা ফ্রি ইলেকট্রনের সঙ্গে কি করছে, কোলাইড করছে। বোঝা গেল? এখন তাহলে পুরোটা একটা কলিশন প্রবলেম হয়ে গেল বিটুইন ফোটন এন্ড ইলেকট্রন। আগে যেটা অসিলেটিং ইলেকট্রিক ডাইপোলের প্রবলেম ছিল ক্লাসিক্যাল ফিজিক্সে, সেটা চলে গেল। মডার্ন ফিজিক্সে কম্পটন বললেন ইট ইজ নাথিং বাট আ কলিশন প্রবলেম বিটুইন ফোটন এন্ড ইলেকট্রন। বোঝা গেল জিনিসটা? তো স্ক্যাটারিং ইজ নাথিং বাট আ কলিশন বিটুইন ফোটন এন্ড ইলেকট্রন এখানে। আর ক্লাসিক্যাল ফিজিক্সে অসিলেটিং ইলেকট্রিক ডাইপোল এন্ড আদার্স ছিল, যেটা ওভারথ্রো হলো। বোঝা গেল? ক্লিয়ার? ঠিক আছে, এবার ইনসিডেন্ট ফোটনটার এনার্জি কত,
ইনসিডেন্ট ফোটনটার এনার্জি কত এইচ নিউ, ঠিক আছে। ও এসে পড়ে কি করলো, এর সঙ্গে কোলাইড করলো, কোলাইড করার পরে এই যে ফোটনটা সেটা কি করলো, এইদিকে স্ক্যাটার্ড হয়ে গেল উইথ এনার্জি এইচ নিউ ড্যাশ, ঠিক আছে। তাহলে কি হলো, এর ফ্রিকোয়েন্সি খানিকটা কমে গেল, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি কমে গেলে কি হবে, ভালো করে এই জায়গাটা ভালো করে না শুনলে আর বুঝতে পারবি না। ফোটনটার ফ্রিকোয়েন্সি কি হলো, খানিকটা কমে গেল। ফ্রিকোয়েন্সি কমে যাওয়া মানে কি, ফোটনটার এনার্জি খানিকটা কমে গেল। তাহলে সেই এনার্জিটাও কাকে দিয়ে গেল, এই অ্যাটমকে বা ফ্রি ইলেকট্রনটাকে দিয়ে গেল, যেটাই হোক, ঠিক আছে। সেই এনার্জিটা নিয়ে এই অ্যাটমটা বা ফ্রি ইলেকট্রনটা এইদিকে রিকয়েল করে গেল, এখানে ধাক্কা মেরে একে চলে গেল, এদিকে চলে গেল, এদিকে রিকয়েল করে গেল, ক্লিয়ার। ইনসিডেন্ট ডিরেকশনের সঙ্গে এই অ্যাঙ্গেলটা ধর ফাই, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এক্স্যাক্টলি আমরা ক্লাস 11 এ যেটা কলিশন, দ্য প্রবলেম অফ অবলিক কলিশন বা কলিশন ইন আ প্লেন যেটা করিয়েছিলাম, কলিশন ইন আ 2D সারফেস যেটা করিয়েছিলাম ক্লাস 11 এ, সেই প্রবলেমটাই এখানে চলে এলো, ঠিক আছে। একদম এক্স্যাক্টলি সেই প্রবলেমটা, ঠিক আছে। এবার কি হলো, এই রিকয়েল অ্যাটমটার কাইনেটিক এনার্জি কত, আমি বলছি টিই, ঠিক আছে। টিই ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন অর অ্যাটম, যাই বল, ঠিক আছে। বুঝতে পারলাম, ক্লিয়ার, ওকে। অ্যাটম কেন বলছি না, কারণ ফোটন, অ্যাটম তো বেশ বড় জিনিস, ফোটন অত এনার্জি দিতে পারবে না, হ্যাঁ, রিলেটিভিস্টিক কাইনেটিক এনার্জি, কারণ ও যথেষ্ট জোরে মুভ করবে, ঠিক আছে। হ্যাঁ, এই ফোটনটা, এই যে ফোটনটা এসেছিল সেই ফোটনটাই এখান থেকে স্ক্যাটার করে চলে গেল একে খানিকটা এনার্জি দিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে ফোটন আর এটা হচ্ছে ইলেকট্রন বা অ্যাটম, যাই বল, আপাতত ইলেকট্রন বল, ফ্রি ইলেকট্রন, ঠিক আছে, এটাকে অ্যাটম না বলে, ঠিক আছে। বোঝা গেল, বোঝা গেল। তাহলে ফোটনটা কোন দিকে চলে যাচ্ছে, এই দিকে ফোটন, ঠিক আছে, বোঝা গেল। আর ইলেকট্রনটা কোন দিকে চলে যাচ্ছে, এই দিকে, ঠিক আছে, বুঝতে পারলাম। এখান থেকে ফোটনটা ভালো করে একবার দেখে নে, ফোটনটা এলো, এসে একে ধাক্কা মারলো, ধাক্কা মেরে এদিকে চলে গেল, কে চলে গেল, ফ্রি ইলেকট্রন এদিকে চলে গেল, আর ফোটনটা এদিকে চলে গেল, বোঝা গেল, ঠিক আছে। হ্যাঁ, বোঝা গেল, ফ্রি ইলেকট্রনটা এদিকে চলে গেল, এই ফোটনটা এসে ধাক্কা মারলো, ধাক্কা মেরে ফোটনটা এদিকে চলে গেল, ফ্রি ইলেকট্রনটা এদিকে চলে গেল, ঠিক আছে, ওকে। বাট ধাক্কাটা লাগার সময় কি হয়েছে, এই ফোটনটা খানিকটা এনার্জি লুজ করেছে, ঠিক আছে। এনার্জি লুজ করা মানে কি, ফোটনের এনার্জি লুজ করলে ফোটনের কি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করেছে, তাই ও এইচ নিউ ড্যাশ হয়ে গেছে, ক্লিয়ার। আর ওই এনার্জিটা কাকে দিয়েছে, এই ফ্রি ইলেকট্রনকে দিয়েছে, তাহলে এটা কি হয়ে গেছে, ফ্রি ইলেকট্রনের কাইনেটিক এনার্জি, ঠিক আছে। যে এনার্জিটা টিই, কাইনেটিক এনার্জি নিয়ে বেরিয়ে গেছে, বোঝাতে পারলাম, বোঝা গেছে, ক্লিয়ার। এবার ভালো করে দেখ, এটা হচ্ছে ইনসিডেন্ট ডিরেকশন, ইনসিডেন্ট ডিরেকশনের সঙ্গে ফোটনটা কোন দিকে গেছে, ফাই অ্যাঙ্গেলে গেছে, ঠিক আছে। সো ফাই ইজ নাথিং বাট দ্য স্ক্যাটারিং অ্যাঙ্গেল, তাই না, ফাইটাই স্ক্যাটারিং অ্যাঙ্গেল না, চিন্তা করে দেখ, ফাইটাই কি স্ক্যাটারিং অ্যাঙ্গেল, মানে ফাই ডিরেকশনের দিকে কি হয়েছে, এই ইনসিডেন্ট ফোটনটা ফাই ডিরেকশনের দিকে স্ক্যাটার্ড হয়েছে, তাহলে ফাইটাই কি স্ক্যাটারিং অ্যাঙ্গেল, ঠিক আছে, এইদিকেও স্ক্যাটার্ড হয়েছে, ঠিক আছে, ক্লিয়ার। আর থিটা ডিরেকশনটা কি, যেদিকে ফ্রি ইলেকট্রনটা রিকয়েল করেছে, ঠিক আছে। সো থিটা ইজ দ্য রিকয়েল অ্যাঙ্গেল, ঠিক আছে, অ্যাঙ্গেল অফ রিকয়েল, ঠিক আছে। থিটা ইজ দ্য অ্যাঙ্গেল অফ রিকয়েল টু দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর ফাই ইজ দ্য অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং টু দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, বুঝতে পারলাম, ক্লিয়ার, ওকে। এবারে যেটা ইম্পর্টেন্ট কথা, এই শোন, যেটা ইম্পর্টেন্ট কথা, এবারে যেটা খুব ইম্পর্টেন্ট কথাটা ভালো করে শোন। একটা জায়গা তোদের কনসেপ্ট ল্যাক হতে পারে, সেই কনসেপ্ট ল্যাকের জায়গাটা আমি একটুখানি বুঝিয়ে দিই, ভালো করে শুনবি, মনোযোগ দিয়ে শুনবি জায়গাটা। সেটা হচ্ছে ফোটনটা যাওয়ার সময় প্রথম একটা জিনিস আগে তোদের বলি, এখানে দেখেছিস ফোটনটার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে গেছে, এখানে নিউ ছিল, এখানে কত হয়ে গেছে, নিউ ড্যাশ। দেখো ইনসিডেন্ট রেট থেকে স্ক্যাটার্ড রেট ফ্রিকোয়েন্সি চেঞ্জ করেছে,
ঠিক আছে, তাহলে ফ্রিকোয়েন্সি চেঞ্জের যে অরিজিনটা সেটা নিশ্চয়ই এই অ্যাপ্রোচ থেকে বোঝা যাবে, যেটা ক্লাসিক্যাল অ্যাপ্রোচে বোঝা যাচ্ছিল না। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি স্যার শুধু কমলেই এনার্জি যদি দিয়ে দেয় ফোটন কাউকে, তাহলে ওর নিজের এনার্জি কমবে, তাহলে ফ্রিকোয়েন্সি কমবে। লাইটটাকে তুমি চেঞ্জ করলে মানে ফ্রিকোয়েন্সি বাড়ানোর কোনো পদ্ধতি আছে? লাইট যদি এনার্জি নিয়ে নেয় তাহলে ফ্রিকোয়েন্সি বাড়বে। ওই ফ্রি ইলেকট্রনটা কি এনার্জি নিয়ে নিত যদি, তাহলে এনার্জি বাড়তো, পারে কি তাহলে নিউ বাড়তো, এখানে বাড়ে না। এখানে পারে? ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ফাইটার ভ্যালিডি কি হবে? হ্যাঁ, এখানে 590 না, 590 পরে দেখবো, জেনারেলাইজ 5। বোঝা গেল? তাহলে যে জিনিসটা বলছি, প্রথম যে কথাটা বলছি, ইনসিডেন্ট ওয়েভের ফ্রিকোয়েন্সি কত নিউ, স্ক্যাটার্ড ওয়েভের ফ্রিকোয়েন্সি কত নিউ ড্যাশ। তাহলে ইনসিডেন্ট ওয়েভের থেকে স্ক্যাটার্ড ওয়েভের ফ্রিকোয়েন্সি চেঞ্জটা কি আমি দেখতে পাচ্ছি? পাচ্ছি কি পাচ্ছি না? পাচ্ছি। তাহলে মডার্ন অ্যাপ্রোচে সেই চেঞ্জটা বোঝা যাচ্ছে, যেটা ক্লাসিক্যাল অ্যাপ্রোচে বোঝা যাচ্ছিল না। ক্লিয়ার? তাহলে নিশ্চয়ই এখান থেকে রেজলিউশন হবে ক্রাইসিসে, সেটা বোঝা যাবে। ক্লিয়ার? ওকে, সেটা পরে আমরা করে দেখছি কি বোঝা যাবে। বাট যেটা ইম্পর্টেন্ট সেটা একটুখানি বলে রাখি, তোদের একটা কনসেপ্ট ল্যাক হতে পারে যে স্যার তুমি যে বলেছিলে ফোটনকে, ফোটন ইজ ইনডিভিজিবল, ফোটনকে ভেঙে দুটুকরো করা যায় না। তাহলে ফোটন একটা প্যাকেট অফ এনার্জি, যে প্যাকেটটাকে কেটে দুটুকরো করা যায় না, তাহলে এই প্যাকেটটা খানিকটা এনার্জি একে দিয়ে চলে গেল কি করে? ঠিক আছে, জিনিসটা এইভাবে না, ভিজুয়ালাইজ করবি ভালো করে। ফোটনটা ভেঙে দুভাগ হয়ে যায়নি, ফোটনটার ফ্রিকোয়েন্সি পাল্টে গেছে। মানে এখান থেকে ধর একটা নীল ফোটন, একটা ব্লু ফোটন আসছিল, তাহলে একটা ব্লু প্যাকেট অফ, একটা ব্লু ফোটন আসছিল, মানে ব্লু প্যাকেট অফ এনার্জি, সেটা কি হলো, এখান দিয়ে ধাক্কা দিয়ে যাওয়ার সময় রেড প্যাকেট অফ এনার্জি হয়ে গেল, একটা রেড ফোটন হয়ে গেল। এখান থেকে একটা ব্লু ফোটন আসছিল, যাওয়ার সময় ও রেড ফোটন হয়ে গেল। ক্লিয়ার? তাই ফ্রিকোয়েন্সি কমে গেল, মানে এনার্জি কমে গেল। তার মানে ফোটনটা ভেঙে দুভাগ হয়ে যায়নি, ফোটনটা একই রয়েছে, প্যাকেটটা, তার কালারটা চেঞ্জ হয়ে গেছে ফ্রম ব্লু টু রেড। ঠিক আছে, ঘটনাটা এইটা হয়েছে। ঠিক আছে, আমার কাছে কথা হচ্ছে যে ফোটনস হচ্ছে গিয়ে কোয়ান্টাইজড এনার্জি, দ্য এনার্জি ইজ কোয়ান্টাইজড উইথ রেসপেক্ট টু আ পার্টিকুলার ফ্রিকোয়েন্সি। ব্লু ফোটন গুলোর ক্ষেত্রে যেরকম প্রত্যেকটা কোয়ান্টাইজড এনার্জি, রেড ফোটন গুলো সেরকম প্রত্যেকটা কোয়ান্টাইজড এনার্জি। ঠিক আছে, তাই একদম, মানে আমি যেটা আরো সহজে তোকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে পারি, যে একটা ব্লু ফোটনকে কেটে তুই দুটো ব্লু ফোটন পেতে পারিস না। ক্লিয়ার? বাট একটা ব্লু ফোটন থেকে খানিকটা এনার্জি টেনে নিয়ে তুই সেটাকে রেড ফোটন বানিয়ে দিতে পারিস। বুঝতে পারলাম? ওকে, একটা ব্লু ফোটন আছে, তাকে ভেঙে দুটো ব্লু ফোটন পেতে পারিস না, বাট একটা ব্লু ফোটন আছে, তার থেকে এনার্জি খানিকটা তুই টেনে নিয়ে, মানে খানিকটা এনার্জি বার করে নিলে সেটা রেড ফোটন বা ইয়েলো ফোটন হয়ে যেতে পারে। ঠিক আছে, বুঝতে পারলাম? ক্লিয়ার? তাহলে কি এখান থেকে ধর একটা হাই এনার্জি ফোটন আসছে, তারপরে এটা লো এনার্জি ফোটন হয়ে স্ক্যাটার করে যাচ্ছে, তাই এর ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? সো ফোটনস আর কোয়ান্টাইজড উইথ রেসপেক্ট টু আ পার্টিকুলার ফ্রিকোয়েন্সি। যেরকম ব্লু ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে, ব্লু লাইটের ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে ফোটনগুলো কোয়ান্টাইজ, সেরকম রেড লাইটের ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে ফোটনগুলো কোয়ান্টাইজ। ঠিক আছে, তাই ফোটনটা কিন্তু ইনডিভিজিবল, তার ইনডিভিজিবিলিটি নিয়ে কোনো কোয়েশ্চেন নেই, সেটা ইনডিভিজিবলই রয়েছে, সেটা ভেঙে দু টুকরো হচ্ছে না, শুধু তার ফ্রিকোয়েন্সি বা কালারটা চেঞ্জ করে যাচ্ছে। বুঝতে পেরেছি আমি? ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে সেই ফোটনটা বাকি এনার্জিটা কাকে দিয়ে দিয়েছে? এই ইলেকট্রনটাকে। ওকে, ক্লিয়ার? ওকে, নাও লেট আস অ্যাপ্লাই দ্য কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল। কি লিখতে পারি? কি লিখতে পারি? h nu equals to h nu dash plus de। ক্লিয়ার? লিখতে পারি? টোটাল এনার্জি ইনিশিয়ালি h nu ছিল, স্ক্যাটার করে এটা h nu dash হলো, আর রিকয়েল ইলেকট্রনের এনার্জি হলো ATE। তাহলে h nu equals to h nu dash plus de। ইনিশিয়াল equals to ইনিশিয়াল এনার্জি, ইনিশিয়াল এনার্জি is equals to ফাইনাল এনার্জি, রাইট? এবার বল h nu equals to h nu dash plus t, মানে আমি কি লিখতে পারি? mc স্কয়ার মাইনাস m0 c স্কয়ার। একদম ক্লিয়ার? একটু আগে শিখিয়েছি pe, the kinetic relativistic kinetic energy is mc square minus m0 c square, where m0 is the rest mass of the free electron and m is the relativistic mass of the free electron when its velocity is v.
বোঝাতে পারলাম? ক্লিয়ার? ওকে ফাইন। হ্যাঁ বল। ওই যে এই ফোটনটা যে আসছে ওর তো একটা মানে কাইনেটিক এনার্জি থাকবে মানে যতক্ষণ না ওটাকে হিট করছে ইলেকট্রনটাকে তো ওটাও তো থাকবে মানে এইচ নিউটার সবটা মিলিয়ে হচ্ছে ই। ওর এনার্জি, ওর তো স্পিড তো সি হয়ে গেছে, ওর টোটাল এনার্জিটা হচ্ছে ই। না না আচ্ছা ঠিক আছে, ওর কাইনেটিক এনার্জিটা থাকবে করতে পারে মাস কত, মানে মাত্র তাহলে বোঝা গেছে? মানে ব্যাপারটা তো আর ওরকম আলাদা আলাদা নয়, ক্লাসিক্যাল ফিজিক্স তো নয় কাইনেটিক এনার্জি আলাদা, এটা আলাদা, এটা আলাদা, ওই টোটালটা মিলিয়ে ওর এনার্জি হচ্ছে ই। অ্যাসপেক্টটা মাসের ইকুইভ্যালেন্ট অ্যাসপেক্ট এনার্জি। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে কত হবে? h nu equals to h nu dash plus mc square minus m0 c square। বোঝা গেল? t এর জায়গায় এটা পুট করে দিলাম। ক্লিয়ার? ওকে ফাইন। এবারে ধর আমি লিখছি এখানে, তাহলে এখান থেকে কি লিখতে পারবো? h nu equals to h nu dash plus m এর জায়গায় কি লিখতে পারবো? m0 ক্লিয়ার? m এর জায়গায় কি লিখতে পারি? m0 বাই রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। আগেই শিখিয়ে দিয়েছি সব, সবটা লিখে ফেল। ওকে, নাও if b by c equals to beta, এই দেখ b by c কে যদি বিটা বলি, ঠিক আছে, তাহলে আমি ইকুয়েশনটা কিভাবে লিখতে পারি? b by c কে বিটা বললে h nu equals to h nu dash, b by c কে আমি বিটা ধরছি, ঠিক আছে, তাহলে h nu equals to ওই ইকুয়েশনটা কিভাবে লিখতে পারি? h nu equals to h nu dash plus m0 c square root over 1 minus beta square minus m0 c square, right? Clear? ওকে ঠিক আছে, তাহলে এবার আমরা কি লিখতে পারি দেখ এই ইকুয়েশনটা থেকে, এদিকে লিখবো, এটা মুছলাম। আচ্ছা তাহলে আমরা কি লিখতে পারি? আমাদের ইকুয়েশন নাম্বার 1 কি রকম আসবে দেখ, h nu minus h nu dash plus m0 c square equals to কত হবে? m0 c square by root over 1 minus beta square, ইকুয়েশন নাম্বার 1। দেখ ভালো করে দেখ, এই ইকুয়েশনটা আমি কি করলাম? h nu ড্যাশটা এই লেফট সাইডে নিয়ে এলাম, m0 c স্কয়ারটাকে লেফট সাইডে নিয়ে নিলাম, তাহলে কত হলো? h nu minus h nu dash plus m0 c square equals to রাইট হ্যান্ড সাইডে রয়েছে m0 c square by root over 1 minus beta square, right? Clear? Okay, now equation, this is equation number 1, ঠিক আছে? Clear? এবার আমরা করব হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম। কনজারভেশন অফ মোমেন্টাম, ভালো করে দেখ জিনিসটা ভালো করে। আমরা ধরছি ধর এই দিকটা হচ্ছে এই ডিরেকশনটা, ডিরেকশন অফ ইনসিডেন্সটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর এইটা হচ্ছে পারপেন্ডিকুলারটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমরা কনজারভেশন অফ মোমেন্টাম ফার্স্টে অ্যালং এক্স অ্যাক্সিস কি লিখবো? ভালো করে দেখ, অ্যালং এক্স অ্যাক্সিস, এভরিওয়ান এইটা কেউ বুঝতে পারবে না, ভালো করে তাকিয়ে দেখ। এইদিকে এই ফোটনটা, ইনসিডেন্ট ফোটনটার মোমেন্টাম কত ছিল? ইনসিডেন্ট ফোটনটার এনার্জি কত? h nu, ঠিক আছে, তাহলে তার মোমেন্টাম কত আমরা শিখে ফেলেছি? h nu by c। ক্লিয়ার? ওকে, সো দিস ওয়াজ দ্য ইনিশিয়াল মোমেন্টাম। ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল? h nu by c। বোঝা গেল? ক্লিয়ার? ইনসিডেন্ট ফোটনটার, ওকে, along x axis, along the direction of incidence, ঠিক আছে? এবার ফাইনাল মোমেন্টাম দেখা যাক সিস্টেমটার, মানে ফোটন, স্ক্যাটার্ড ফোটন আর ফ্রি ইলেকট্রন, রিকয়েল ইলেকট্রনের কি দেখ
ফোটনটার কত হবে, স্ক্যাটার্ড ফোটনটার এক্স অ্যাক্সিসের দিকে লিনিয়ার মোমেন্টাম কত হবে, এক্স্যাক্টলি cos phi কম্পোনেন্ট, ঠিক আছে, এক্স অ্যাক্সিসের দিকে, রাইট, অ্যালং এক্স ডিরেকশন, ঠিক আছে। তাহলে এদিকে হ্যাঁ অ্যালং দ্য ডিরেকশন অফ ইনসিডেন্স এক্স অ্যাক্সিসের দিকে কত হবে, স্ক্যাটার্ড ফোটনটার এনার্জি কত, h nu ড্যাশ, তাহলে তার মোমেন্টাম কত, ইকুয়ালস টু h nu ড্যাশ বাই c ইনটু cos phi প্লাস কত হবে, এই ফ্রি ইলেকট্রনটার কত, বুঝতে পারলি না, হ্যাঁ এইটার স্ক্যাটার্ড ফোটনটার লিনিয়ার মোমেন্টাম কত, স্ক্যাটার্ড ফোটনটার h nu ড্যাশ বাই c, ঠিক আছে, তার এক্স অ্যাক্সিসের দিয়ে কম্পোনেন্ট কত, h nu ড্যাশ বাই c cos phi, লিখলাম, ক্লিয়ার। এবার বল ফ্রি ইলেকট্রনটার কত মোমেন্টাম, m হচ্ছে রিলেটিভিস্টিক মাস, v হচ্ছে ভেলোসিটি, তাহলে মোমেন্টাম কত, mv, রাইট, ওকে, প্লাস mv কত হবে, mv এর পরে কত হবে, cos theta, ঠিক আছে। এর লিনিয়ার মোমেন্টাম কত, রিকয়েল ইলেকট্রনটার mv, m is the relativistic mass, v is the velocity, তার ডিরেকশন অফ ইনসিডেন্স এক্স অ্যাক্সিসের দিকে কত, কম্পোনেন্ট cos theta, ক্লিয়ার, বোঝা গেল, cos theta, ক্লিয়ার, ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, দেখ ভালো করে, আচ্ছা, তাহলে h nu বাই c ইকুয়ালস টু কি লিখতে পারি, h nu ড্যাশ বাই c cos phi প্লাস এখানে কি m এর জায়গায় কি পুট করব, m এর জায়গায় m0 বাই রুট ওভার মানে 1 মাইনাস বিটা স্কয়ার, তাই তো, রুট ওভার 1 মাইনাস বিটা স্কয়ার, ঠিক আছে, ক্লিয়ার। m এর জায়গায় আমরা লিখবো হচ্ছে m0 বাই রুট ওভার 1 মাইনাস বিটা স্কয়ার, রাইট, ঠিক আছে। এবার দেখ v এর জায়গায় আমরা কি লিখতে পারি, ভালো করে দাঁড়া, v এর জায়গায় আমরা কি লিখতে পারি, বিটা c, v এর জায়গায় আমরা কি পুট করতে পারি, এখান থেকে v ইকুয়ালস টু কত, বিটা c, তাহলে এখানে পুট করে দিই v এর জায়গায় কত, আর cos theta, ঠিক আছে, ক্লিয়ার, ডান। তাহলে দেখ কি করলাম, বিটা ইকুয়ালস টু কি v বাই c, বিটা ইকুয়ালস টু v বাই c, তাহলে এই m0 বাই রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার কে 1 মাইনাস বিটা স্কয়ার লিখতে পারি, তাহলে m এর জায়গায় লিখলাম m0 বাই রুট ওভার 1 মাইনাস বিটা স্কয়ার, v এর জায়গায় বিটা c আর cos theta, ক্লিয়ার, ডান, বোঝা গেল, এই জায়গায় বিটা সিটা কি করে লিখা হয় আমার মনে হয়, এই v বাই c মানে বিটা, তাহলে v ইকুয়ালস টু বিটা c, আমি এখানে ভিডিও করে দেবো একটা কোশ্চেন পাঠিয়ে আচ্ছা লেখা আছে, ক্লিয়ার। এবার এই টার্মটাকে আমরা এই টার্মটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এলাম, তাহলে কত হবে, h nu বাই c মাইনাস h nu ড্যাশ বাই c cos phi ইকুয়ালস টু এই টার্মটা, ঠিক আছে। আমরা তাহলে কিভাবে লিখতে পারি, এখানে ইকুয়েশন নাম্বার 2, দেখ ভালো করে, আমরা এই টার্মটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি, তাহলে কত হবে, h nu বাই c মাইনাস h nu ড্যাশ বাই c cos phi ইকুয়ালস টু কত হবে, m0 বিটা c বাই রুট ওভার 1 মাইনাস বিটা স্কয়ার cos theta, this is my equation number 2, fine, ঠিক আছে।
ঠিক আছে, ডান, ক্লিয়ার, ওকে, ফাইন। নাও কনজার্ভিং লিনিয়ার মোমেন্টাম অ্যালং y অ্যাক্সিস আমরা কি লিখতে পারি? কনজার্ভিং মোমেন্টাম অ্যালং y অ্যাক্সিস আমরা কি বলতে পারি? ভালো করে দেখ, এই যে আমাদের ডিরেকশন অফ ইনসিডেন্সের দিকে, ডিরেকশন অফ ইনসিডেন্স কোন দিকে? অ্যালং x অ্যাক্সিস। তাহলে y অ্যাক্সিসের দিকে আমাদের কত মোমেন্টাম ছিল ইনিশিয়ালি? 0, কারণ x অ্যাক্সিসের সঙ্গে y অ্যাক্সিস কত? পারপেন্ডিকুলার, অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে মোমেন্টামের কম্পোনেন্ট কত হবে? cos 90 মানে 0, রাইট? তার মানে যেহেতু ডিরেকশন অফ ইনসিডেন্স ছিল ওয়াজ x অ্যাক্সিস, তাহলে কমপ্লিট ইনিশিয়াল মোমেন্টাম ছিল অ্যালং x অ্যাক্সিস, তাহলে y অ্যাক্সিসের দিকে আমাদের ইনিশিয়ালি কোনো মোমেন্টাম ছিল না, 0। ঠিক আছে, তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কত? 0 ইকুয়ালস টু, এবার ফাইনালি সিস্টেমের মোমেন্টাম কত দেখবো? ভালো করে দেখ, এই স্ক্যাটার্ড ফোটনের মোমেন্টাম কত? h nu dash by c, তার y অ্যাক্সিসের দিকে কম্পোনেন্ট কত? h nu dash by c sin phi। ঠিক আছে, y অ্যাক্সিসে ডিরেকশন অফ ইনসিডেন্স কোন দিকে ছিল? পুরো x অ্যাক্সিসের দিকে। y এর দিকে কোনো ইনিশিয়ালি মোমেন্টাম ছিল? ছিল না, তাই 0। ঠিক আছে, আচ্ছা এবার বল রিকয়েল ইলেকট্রনের কত হবে y অ্যাক্সিসের দিকে মোমেন্টাম? রিকয়েল ইলেকট্রনের মোমেন্টাম mv। ঠিক আছে, mv sin থিটা। ঠিক আছে, কম্পোনেন্টটা অ্যালং y অ্যাক্সিস, অ্যালং y অ্যাক্সিস কত? mv sin থিটা। ঠিক আছে, এবার দেখ রিকয়েল ইলেকট্রনের ক্ষেত্রে সাইন কম্পোনেন্টটা কোন দিকে? অ্যালং নেগেটিভ y অ্যাক্সিস, তাই জন্য এখানে একটা মাইনাস নিয়েছি। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এর ক্ষেত্রে h nu dash by c sin phi minus mv sin theta, বুঝতে পেরেছি? ক্লিয়ার, এবারে তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? h nu dash by c sin phi equals to mv sin theta। ঠিক আছে, ডান, ক্লিয়ার। এবার m এর জায়গায় আমরা কি লিখতে পারি? দেখ m এর জায়গায় আমরা কি লিখতে পারি? sin phi equals to m মানে কি? m0 by root over 1 minus beta square। ঠিক আছে, v মানে কি? v মানে beta c। ঠিক আছে, into sin theta। ঠিক আছে, putting m equals to m0 by root over 1 minus beta square, আর v মানে কি? and v equals to beta c। ক্লিয়ার, ওকে, রাইট? তাহলে এই ইকুয়েশনটা আমার ইকুয়েশন নাম্বার 3। ক্লিয়ার? সো হোয়াট ক্যান আই রাইট? I can write h nu dash by c sin phi equals to m0 beta c root over 1 minus beta square sin theta. This is my equation number 3. Clear? Okay. Now we shall do some algebraic manipulation. Nothing Sir, else. can you wait for a ঠিক minute? আছে, ক্লিয়ার? আচ্ছা, y অ্যাক্সিস এর দিকে আমাদের লিনিয়ার মোমেন্টাম কনজারভেশনটা বুঝতে পেরেছিস? h nu dash by c স্ক্যাটার্ড ফোটনের মোমেন্টাম, তার সাইন কম্পোনেন্ট কি? এইদিকে sin phi, সেটা কি? অ্যালং পজিটিভ y অ্যাক্সিস। রিকয়েল ইলেকট্রনের মোমেন্টাম mv, তাহলে মাইনাস y অ্যাক্সিসের দিকে, নেগেটিভ y অ্যাক্সিসের দিকে কত? mv sin theta। ঠিক আছে, সো h nu dash by c minus mv sin theta, এটা হচ্ছে টোটাল ফাইনাল মোমেন্টাম, এটা ইকুয়াল টু টোটাল ইনিশিয়াল মোমেন্টাম। টোটাল ইনিশিয়াল মোমেন্টামটা কত? 0, কারণ এন্টায়ার ফোটনটা কোন দিকে যাচ্ছিল? ইনসিডেন্ট ফোটনটা ছিল ওয়াজ অ্যালং x অ্যাক্সিস, তাহলে y অ্যাক্সিসের দিকে ইনিশিয়াল মোমেন্টাম ফোটনের 0 ছিল। ঠিক আছে, সো দ্যাট ইকুয়াল 0। ওকে, তারপর সাইড চেঞ্জ করলাম, থার্ড ইকুয়েশনটা সেট আপ করলাম। বোঝা গেল? ক্লিয়ার? ওকে, সো ফর সো গুড। ওকে, Sir, do one thing. That. ওকে, স্কোয়ারিং এন্ড অ্যাডিং ইকুয়েশন 1 and 3। Technical support করছেন? মানে,
দেখ স্কোয়ারিং এন্ড অ্যাডিং ইকুয়েশন 2 এন্ড 3 আমরা কি লিখতে পারি দেখ এই সাইডটাকে আমরা যদি স্কোয়ার করি তাহলে কি লিখতে পারি a মাইনাস b হোল স্কোয়ার তার মানে কি হবে h নিউ বাই c স্কোয়ার ওকে মাইনাস 2h স্কোয়ার নিউ নিউ ড্যাশ বাই c স্কোয়ার cos phi ঠিক আছে প্লাস কি হবে h নিউ ড্যাশ বাই c হোল স্কোয়ার cos স্কোয়ার phi আর এটা প্লাস করছিস ইকুয়েশন 3 এর সাথে তাহলে এখানে কত h নিউ ড্যাশ বাই c হোল স্কোয়ার sin স্কোয়ার phi এটা কমন নিলে কি হবে cos স্কোয়ার phi প্লাস sin স্কোয়ার phi 1 cos স্কোয়ার phi ঠিক আছে তাহলে a মাইনাস b হোল স্কোয়ার চলে এলো এখানে প্লাস এখানে কি h কিউ ড্যাশ বাই c হোল স্কোয়ার sin স্কোয়ার phi বোঝা গেল এবার বোঝা গেছে ফাইন এটা ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডটাকে স্কোয়ার করে প্লাস করি তাহলে কত আসবে m0 স্কোয়ার বিটা স্কোয়ার c স্কোয়ার বাই 1 মাইনাস বিটা স্কোয়ার হলো আর কমন নিলে এটা স্কোয়ার করে কমন নিয়ে নিলে কি পড়ে থাকে cos স্কোয়ার থিটা প্লাস হলো ঠিক আছে ক্লিয়ার এটা 1 হয়ে যাবে আবার এখানেও কি এই দুটো কমন নিলে cos স্কয়ার প্লাস phi প্লাস sin স্কয়ার phi কত হয়ে যাবে 1 দুটোই h নিউ ড্যাশ বাই c হোল স্কয়ার তাহলে কমন নিলে cos স্কয়ার phi প্লাস sin স্কয়ার phi 1 cos স্কয়ার phi প্লাস sin স্কয়ার phi 1 এখানেও ঠিক আছে ক্লিয়ার তাহলে এখান থেকে আমরা কি পাবো তাহলে এখান থেকে আমরা কি পাবো h নিউ বাই c হোল স্কয়ার প্লাস h নিউ ড্যাশ বাই c হোল স্কয়ার ভালো করে এই জায়গাটা খেয়াল কর h নিউ ড্যাশ বাই c হোল স্কয়ারটা কমন নিলে হবে cos স্কয়ার phi প্লাস sin স্কয়ার phi 1 তাহলে শুধু এখানে h নিউ ড্যাশ বাই c হোল স্কয়ার হয়ে গেল ঠিক আছে মাইনাস কত হবে 2h স্কয়ার নিউ নিউ ড্যাশ বাই c স্কয়ার ইনটু cos phi ক্লিয়ার ইকুয়াল টু কি হবে এটা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1 তাহলে পড়ে থাকবে শুধু m0 স্কয়ার বিটা স্কয়ার c স্কয়ার বাই 1 মাইনাস বিটা স্কয়ার ক্লিয়ার বোঝা গেল ক্লিয়ার ওকে দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 4 তাহলে উপরেরটা মুছে দিই ওকে প্রাচীন যুগের একটা মাওবাদী ফাইন এটা হচ্ছে মাছ করে দিচ্ছে এবার নীলার পাশে দেখতে পাচ্ছি নীলার চামচা ইঞ্চি এটা ও ঢোকালো আমি ঢোকাই কেমন এটা ও ঢোকালো okay now squaring equation 1 squaring equation 1 টাকে স্কয়ার করে আমি কি পাবো তাড়াতাড়ি করে ইকুয়েশন 1 কে স্কয়ার করে আমি কি পাবো h নিউ স্কয়ার প্লাস h নিউ ড্যাশ স্কয়ার প্লাস m0 স্কয়ার c টু দি পাওয়ার 4 প্লাস 2h নিউ মাইনাস নিউ ড্যাশ প্লাস ও কি মাইনাস দাঁড়া এক সেকেন্ড এটা হচ্ছে মাইনাস 2h স্কয়ার নিউ নিউ ড্যাশ ক্লিয়ার ওকে আমি এটাকে স্কয়ার করছি ভালো করে দেখ আমি ইকুয়েশন 1 কে স্কয়ার করছি ইকুয়েশন 1 কে স্কয়ার করা মানে কি লেফট হ্যান্ড সাইডটাকে স্কয়ার করছি স্কয়ার করলে কত হবে h নিউ মাইনাস h নিউ ড্যাশ প্লাস m0 স্কয়ার এই পুরোটাকে স্কয়ার করে লিখছি লিখতে পারবি লেখ চট করে ঠিক আছে তাহলে কত হবে সেটা এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার মাইনাস 2h স্কয়ার নিউ নিউ ড্যাশ প্লাস m0 স্কয়ার c টু দি পাওয়ার 4 হবে ফর্মুলা করে ভাঙলে তো একদম প্লাস 2h
m0 c স্কয়ার mu মাইনাস mu dash হয়ে গেল ফর্মুলা। আরে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের ফর্মুলায় পুট করেছে আর কিচ্ছু না। ঠিক আছে, এটা ইকুয়ালস টু কত হবে, ইকুয়েশন 1 কে স্কয়ার করে লিখলে এটা হবে, তারপরে কত হবে এই দিকটা রাইট হ্যান্ড সাইডটাকে স্কয়ার করলে কত দাঁড়াবে m0 স্কয়ার c টু দি পাওয়ার 4 বাই 1 মাইনাস বিটা স্কয়ার। কোথায়? ক্লিয়ার, m0 স্কয়ার c টু দি পাওয়ার 4 বাই 1 মাইনাস বিটা স্কয়ার। ক্লিয়ার, ওকে। এবারে আমরা এই ইকুয়েশনটার রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড দুটিকেই c স্কয়ার দিয়ে ডিভাইড করে দেবো। ক্লিয়ার, ওকে। সো ডিভাইডিং থ্রু আউট বাই c স্কয়ার, তাহলে কত পাবো, কত পাবো h nu by c whole square plus h nu dash by c whole square plus m0 c square minus 2h square nu dash by c square plus 2m0 h nu minus nu dash equals to কত হবে m0 square c square by 1 minus beta square। Clear? Okay, fine। এই যে এই ইকুয়েশনটা এটাকে তুই স্কয়ার করতে জানিস না, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ক্লাস 12 এ তুই পড়িস a প্লাস b প্লাস c হোল স্কয়ার করতে পারছিস না, এখানে এইটাকে স্কয়ার a plus b plus c হোল স্কয়ার করে লিখেছি এই সাইডটা, বুঝতে পেরেছিস? এবার ডিভাইডিং থ্রু আউট বাই c স্কয়ার, তাহলে আমরা কত পাবো, এই দিকটা আর এই দিকটা দুটোকে c স্কয়ার দিয়ে ডিভাইড করলে আমরা এটা পাবো। ক্লিয়ার, ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখ ভালো করে, কি বলছিস? এবার এইটা লিখলাম তো লাস্ট লাইনটা। এবার দেখ এখানে m0 স্কয়ার c স্কয়ারটাকে আমরা এই দিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডে। তাহলে আমরা কি লিখতে পারবো, দেখ h nu by c হোল স্কয়ার প্লাস h nu ড্যাশ বাই c হোল স্কয়ার মাইনাস 2h স্কয়ার nu ড্যাশ বাই c স্কয়ার প্লাস 2m0 h nu মাইনাস nu ড্যাশ ইকুয়ালস টু কত লিখতে পারবো, m0 স্কয়ার c স্কয়ারটাকে আমরা যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই কত লিখতে পারবো, m0 স্কয়ার c স্কয়ার। দেখ তাহলে ভালো করে দেখ তো, m0 স্কয়ার c স্কয়ারটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে কি আমরা m0 স্কয়ার c স্কয়ারটাকে কমন নিয়ে নিতে পারবো, কমন নিয়ে নিলে কত হবে 1 মাইনাস বিটা স্কয়ার মাইনাস 1, রাইট? ক্লিয়ার, এটাকে যদি আমরা এই সাইডে নিয়ে যাই তাহলে কি হবে, m0 স্কয়ার c স্কয়ারটা কমন চলে গেলে 1 বাই 1 মাইনাস বিটা স্কয়ার মাইনাস 1, ডান। ক্লিয়ার, তাহলে এই যে এইটা এদিকে নিয়ে গেলে হয়ে গেল m0 স্কয়ার c স্কয়ার কমন যায়, তো m0 স্কয়ার c স্কয়ার m0 স্কয়ার c স্কয়ার কমন গেলে 1 বাই 1 মাইনাস বিটা স্কয়ার মাইনাস 1, ডান। তাহলে এখান থেকে কত হয়ে যাবে, এখান থেকে আমরা কত কি 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 এফডি লিখিস নি, তার আগে অব্দি লেখা হয়ে গেছে সব। সো আমরা কি বলতে পারি এখান থেকে, দেখ এই লাস্ট ইকুয়েশনটা থেকে, এই লাস্ট ইকুয়েশনটা থেকে আমরা কি বলতে পারি, দেখ h nu by c হোল স্কয়ার প্লাস h nu dash by c হোল স্কয়ার, লাস্ট ইকুয়েশনটা লিখছি, মাইনাস 2h স্কয়ার nu dash by c স্কয়ার প্লাস 2m0 h nu মাইনাস nu dash ইকুয়ালস টু কত আসছে, দেখ তো এখান থেকে এটা ম্যানিপুলেট কর, কত আসবে m0 স্কয়ার c স্কয়ার, এটা কত আসবে 1 মাইনাস 1 প্লাস বিটা স্কয়ার বাই 1 মাইনাস বিটা স্কয়ার, ঠিক আছে? ক্লিয়ার, এটা আসবে। ক্লিয়ার, তাহলে এখান থেকে 1 দুটো কেটে দেবো, ঠিক আছে?
একটু আগে দেখলি না এখানে কি হচ্ছিল 1/1 মাইনাস বিটা স্কয়ার মাইনাস 1, তাহলে এটার থেকে এটা আসবে না, করলে এলসিএম করলে এটা আসবে, তাহলে এখানে 1 দুটো কেটে দেবো, ঠিক আছে, কেটে দিলে কত থাকে m0 স্কয়ার c স্কয়ার বিটা স্কয়ার বাই 1 মাইনাস বিটা স্কয়ার, তাহলে আমরা এটা কি লিখতে পারি বিটা স্কয়ার বাই m0 স্কয়ার বিটা স্কয়ার c স্কয়ার by 1 minus beta square. This is our equation number 5. ঠিক আছে, so now just এবার তুই ইকুয়েশন 4 থেকে ইকুয়েশন 5 কে সাবট্রাক্ট কর। স্যার ছেড়ে দাও স্যার। ও যারা করেছে তারাই মাথা কাটছে, আমাদের মাথা নেই। ইকুয়েশন 4 কোয়ান্টাম ইকুয়েশন 4 মাইনাস ইকুয়েশন 5, ইকুয়েশন 4 মাইনাস ইকুয়েশন 5 করলে কি হবে ভালো করে একবার দেখতো, এই পাঁচ দুটো টার্ম দেখতো, দুটো কেটে যাচ্ছে, মিটে গেল। এখান থেকে দেখ থার্ড টার্মটা 2h স্কয়ার নিউ নিউ ড্যাশ বাই c স্কয়ার cos 5 ইন মাইনাস এইটা হবে, ঠিক আছে, মাইনাস হলে কি হবে, এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এই দুটো টার্ম থেকে 2h স্কয়ার নিউ নিউ ড্যাশ বাই c স্কয়ার এই টার্মটা কমন চলে যাবে, কমন গেলে তুই কি লিখতে পারবি 2h স্কয়ার নিউ নিউ ড্যাশ বাই c স্কয়ার 1 মাইনাস cos 5, ঠিক আছে, বোঝা গেল, বোঝা গেল, এটা মাইনাস করলে, আচ্ছা এটা মাইনাস করলে কত হবে, 4 থেকে 5 মাইনাস করছিস, তাহলে কত হবে মাইনাস 2m0h মাইনাস 2m0h নিউ মাইনাস নিউ ড্যাশ, হলো ক্লিয়ার। আর রাইট হ্যান্ড সাইড দুটো দেখো সেম না, এটা কি হয়ে যাবে 0, so this becomes 0। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এটা মুছে দিই, হ্যাঁ এই দুটো মুছে দিলাম, ছবি ডিলিট করে দিলে এই দুটো মুছে দিলাম, তাহলে এখান থেকে দেখ কি লিখতে পারি 2h স্কয়ার নিউ নিউ ড্যাশ বাই c স্কয়ার 1 মাইনাস cos 5 ইকুয়ালস টু কত, এটাকে সাইড চেঞ্জ করে এদিকে নিয়ে যাই, কত হবে 2m0h নিউ মাইনাস নিউ ড্যাশ, ক্লিয়ার, এখান থেকে 2 দুটো উড়ে গেল, h দিয়ে h স্কয়ার উড়ে গেল, কত হলো এখানে h, ক্লিয়ার। আচ্ছা তাহলে এখান থেকে কি লিখতে পারি দেখো h বাই m0 c স্কয়ার, m0 টা নিচে নামিয়ে দিলাম, তাহলে h বাই m0 c স্কয়ার কত হলো ইনটু 1 মাইনাস cos 5, এটা ইকুয়ালস টু নিউ নিউ ড্যাশটা এদিকে নামিয়ে দিই, তাহলে কত হবে নিউ মাইনাস নিউ ড্যাশ বাই নিউ নিউ ড্যাশ, হবে ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি নিউ, এটাকে যদি ডিভাইড করে মানে তো এ করে লিখি আলাদা সেপারেট করে, তাহলে কত হবে 1 বাই নিউ ড্যাশ মাইনাস 1 বাই নিউ চলে আসবে, ক্লিয়ার। এটাকে নিউ 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 কেটে নিউ ড্যাশ, আর এখানে নিউ ড্যাশ কেটে নিউ হয়ে গেল, ডান। এবার এখান থেকে একটা c কে উপরে, এখান থেকে একটা c কে এখানে উপরে তুলে দে, তাহলে কত হবে, এটা মুছে দিই, এটা হ্যাঁ তাহলে এখান থেকে একটা c কে উপরে তুলে দিলে কত আসবে h বাই m0 c 1 মাইনাস cos 5 ইকুয়ালস টু কত হবে h বাই m0 c 1 মাইনাস cos 5, এখানে c স্কয়ার ছিল, এখানে লিখেছি কি c, তাহলে একটা c কে উপরে তুলে দেব, উপরে তুলে দিলে কত আসবে c বাই নিউ ড্যাশ মাইনাস c বাই নিউ, ক্লিয়ার, ওকে। তাহলে এখান থেকে কি লিখতে পারবো দেখ h বাই m0 c কে আমি বলছি ল্যামডা c 1 মাইনাস cos 5 ইকুয়াল টু, আচ্ছা দেখ c বাই নিউ ড্যাশ মানে কি, c টা কি ভেলোসিটি অফ লাইট, নিউ টা কি ফ্রিকোয়েন্সি, ভেলোসিটি বাই ফ্রিকোয়েন্সি মানে ওয়েভলেন্থ, ওয়েভ ভেলোসিটি মানে কি ওয়েভ ভেলোসিটি c মানে কি নিউ ল্যামডা না, আমরা কি পড়েছি ওয়েভ ভেলোসিটি c মানে কি নিউ ল্যামডা, ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভলেন্থ মানে ওয়েভ ভেলোসিটি, তাহলে c বাই নিউ মানে কত হবে ওয়েভ ভেলোসিটি বাই ফ্রিকোয়েন্সি মানে কি হবে ল্যামডা, ওয়েভ ভেলোসিটি বাই ফ্রিকোয়েন্সি মানে কি হবে ল্যামডা অফ ওয়েভলেন্থ মানে ওয়েভলেন্থ অফ ওয়েভ, রাইট। তাহলে c বাই নিউ ড্যাশ কত হবে ল্যামডা ড্যাশ, বোঝা গেল, দিস উইল বি ল্যামডা ড্যাশ, আর c বাই নিউ মানে কি হবে lambda, so lambda dash minus lambda, where lambda c is called h by m0 c is called the Compton wavelength. হয়ে গেছে
বাড়ি যাবো known as the Compton wavelength. এবার একবার দেখ তো ইকুয়েশনটার দিকে ভালো করে তাকিয়ে এরকম ছেদি কিন্তু লিখে নিও, একটু লিখে নিই। ঢাকা দিয়ে রেখে দেখ ওটা একটু লাভ নেই। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এটা থেকে আমরা কি বুঝতে পারলাম দেখ ভালো করে তাহলে এই ইকুয়েশনটা থেকে আমরা কি দেখতে পারবো দেখ ল্যামডা ড্যাশ ইকুয়ালস টু কি ল্যামডা প্লাস ল্যামডা সি 1 মাইনাস cos ফাই তাহলে তুই চিন্তা করে দেখ তো ল্যামডা ড্যাশ ইজ গ্রেটার দ্যান ল্যামডা তাহলে আমি একটা স্ক্যাটার্ড ওয়েভলেন্থ পাচ্ছি যেটা ইনসিডেন্ট ওয়েভলেন্থের চেয়ে বড় তাহলে রেজোলিউশন ক্রাইসিস ইজ রিজলভড আমাদের কম্পটন এফেক্টে কি ছিল ইনসিডেন্ট রেডিয়েশনের সঙ্গে ক্লাসিক্যাল ফিজিক্স প্রেডিক্ট করেছিল ইনসিডেন্ট রেডিয়েশন আর স্ক্যাটার্ড রেডিয়েশনের ওয়েভলেন্থ বা ফ্রিকোয়েন্সি দুটোই ইকুয়াল ঠিক আছে কম্পটন এফেক্টে দেখা গেছিল ইনসিডেন্ট রেডিয়েশনের থেকে স্ক্যাটার্ড ওয়েভ রেডিয়েশনের ওয়েভলেন্থ একটু ডিফারেন্ট দেখা গেছিল ক্লিয়ার ওয়েভলেন্থ বা ফ্রিকোয়েন্সি দুটোই একটু ডিফারেন্ট হ্যাঁ ওয়েভলেন্থ বড় ফ্রিকোয়েন্সি ছোট ঠিক আছে দেখা গেছিল এই ক্রাইসিসটা ক্লাসিক্যাল ফিজিক্সে রিজলভ হচ্ছিল না কম্পটন মডার্ন ফিজিক্সের ফিলোসফি ইউজ করলেন দ্য ফোটন ক্যারেক্টার অফ ইএম রেডিয়েশন দ্য পার্টিকেল নেচার অফ রেডিয়েশন ইউজ করলেন করে উনি কি করলেন উনি ক্রাইসিসটা রিজলভ করে দিলেন করতে পারলেন তো ওনার এই মডার্ন ফিজিক্সের থিওরি অ্যাপ্লাই করে উনি কি দেখালেন ভালো করে দেখ বুঝলি মডার্ন ফিজিক্সের ফিলোসফি অ্যাপ্লাই করে উনি কি দেখালেন সেটা তোরা বুঝলি যে স্ক্যাটার্ড রেডিয়েশনের ওয়েভলেন্থ ইনসিডেন্ট রেডিয়েশনের চেয়ে বড় মানে যেটা এক্সপেরিমেন্টে দেখা গেছিল সেটাকে থিওরিটিক্যালি উনি প্রুভ করলেন ইউজিং দ্য ফিলোসফিজ অফ মডার্ন ফিজিক্স বোঝা গেল ক্লিয়ার তাহলে ল্যামডা ড্যাশ ইজ গ্রেটার দ্যান ল্যামডা তাহলে এখান থেকে তুই কি বলতে পারিস ল্যামডা ড্যাশ মাইনাস ল্যামডা এটা ইকুয়ালস টু কি ল্যামডা ড্যাশ মাইনাস ল্যামডা ইকুয়ালস টু কি দা ওয়েভলেন্থ শিফট ওকে তাহলে আমরা এটাকে কি বলতে পারি ডেল্টা ল্যামডা ইকুয়ালস টু ল্যামডা ড্যাশ মাইনাস ল্যামডা রাইট ক্লিয়ার তাহলে ডেল্টা ল্যামডা ইকুয়ালস টু কত পাচ্ছি আমরা ল্যামডা সি ইনটু 1 মাইনাস cos ফাই ঠিক আছে এই ওয়েভলেন্থ শিফটটাকেই বলে কম্পটন শিফট ক্লিয়ার এই ওয়েভলেন্থ শিফটটাকেই কি বলে কম্পটন শিফট বোঝা গেল ক্লিয়ার স্ক্যাটার্ড রেডিয়েশন ক্রাইসিসটা ছিল স্ক্যাটার্ড রেডিয়েশন আর ইনসিডেন্ট রেডিয়েশনের ওয়েভলেন্থ সেম হওয়া উচিত বা ফ্রিকোয়েন্সি সেম হওয়া উচিত কিন্তু এক্সপেরিমেন্টে সেটা পাচ্ছিলাম না আলটিমেটলি এক্সপেরিমেন্টে যেটা পাচ্ছিলাম সেটা রিজলভ করে দিল দেখিয়ে দিল কম্পটন এই কম্পটনের থিওরি এই মডার্ন ফিজিক্সের থিওরি বা ফিলোসফি অ্যাপ্লাই করে ক্লিয়ার তাহলে ডেল্টা ল্যামডা ইকুয়ালস টু কত বেরোলো এইটা ক্লিয়ার ওকে তাহলে একটা জিনিস দেখ 90 ডিগ্রি স্ক্যাটারিং হ্যাঁ দাঁড়া এক সেকেন্ড 90 ডিগ্রি স্ক্যাটারিং অ্যাঙ্গেলে আমরা তাহলে কি দেখতে পাবো যখন ফাই ইকুয়ালস টু 90 ডিগ্রি স্ক্যাটারিং অ্যাঙ্গেলে এটা কত হবে ডেল্টা ল্যামডা ইকুয়ালস টু ল্যামডা সি 1 মাইনাস cos 90 এর ভ্যালু কত রে 0 তাহলে ডেল্টা ল্যামডার ভ্যালু কত হবে ল্যামডা সি cos 90 কত 0 1 মাইনাস 0 মানে কত 1 মাইনাস 0 ইজ 1 0 হয় তাহলে ডেল্টা ল্যামডা কত আসছে lambda c the Compton wavelength that is equals to h by m0c দেখো এটা একটা কনস্ট্যান্ট কিনা কনস্ট্যান্ট না সবকটাই কনস্ট্যান্ট ঠিক আছে এবার তার মানে যখন স্ক্যাটারিং অ্যাঙ্গেল 90 ডিগ্রি যখন 90 ডিগ্রিতে যখন ওই এটা নিয়ে গেল ওরা কি বলে ওই কম্পটন যখন 90 ডিগ্রিতে নিয়ে গেল কি বলে ওটাকে যেটা রিসিভ করছে স্ক্যাটার যে ওয়েভটা হ্যাঁ মানে অ্যানালাইজারটাকে ডিটেক্টরটাকে রাইট ভেরি গুড ডিটেক্টরটাকে যখন 90 ডিগ্রি স্ক্যাটারিং ডিরেকশনে স্ক্যাটারিং অ্যাঙ্গেল নিয়ে গেল মানে 90 ডিগ্রিতে নিয়ে গেল স্ক্যাটার্ড ওয়েভটাকে ডিটেক্ট করার জন্য ও দেখলো এক্সপেরিমেন্টে ওর থিওরিতে ঠিক ডেল্টা ল্যামডার যা ভ্যালুটা এসছে এক্সপেরিমেন্টেও ডেল্টা ল্যামডার ভ্যালুটা এক্স্যাক্টলি তার সাথে মিলে গেল
এখান থেকেই বোঝা গেল যে ওর থিওরিটা একদম পারফেক্ট। তার মানে মডার্ন ফিজিক্সের ফিলোসফিটা কনসেপ্টটা একদম কনসেপ্টটাও ঠিক পারফেক্ট। একটু ক্লিয়ার? আমরা 90 ডিগ্রিতে নিয়ে গিয়ে দেখেছিল না স্ক্যাটারের ডিটেক্টরটা স্ক্যাটারিং, হ্যাঁ, যে চেঞ্জটা দেখেছিল, যেটা এক্সপেরিমেন্টে দেখেছিল চেঞ্জটা যতটা হচ্ছে ওয়েভলেন্থের শিফটটা এখান থেকে থিওরি থেকে ডেল্টা ল্যামডা ইকুয়াল টু ল্যামডা সি এখানে যেটা বসালো ভ্যালুগুলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট m0c এর ভ্যালুগুলো বসিয়ে ডেল্টা ল্যামডা যে ভ্যালুটা পেলো থিওরি থেকে এক্সপেরিমেন্টে ওই 90 ডিগ্রিতে নিয়ে গিয়ে দেখলো ওয়েভলেন্থের শিফটটা সেটাই আসছে। তার মানে কি এক্সপেরিমেন্টাল থিওরি মিলে গেল, তার মানে মডার্ন ফিজিক্সের এই যে ফিলোসফি তার জাস্টিফিকেশনটা কমপ্লিট হলো। ইট ওয়াজ completely justified and the crisis was completely resolved. বোঝা গেল? Clear? Done. Okay, so class ends today.